অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে অ্যাক্সিস মেডিকেল স্কুলের একটা বিশেষ সেশন, যে সেশনটার জন্য আমি পার্সোনালি অধীর আগ্রহে অপেক্ষা করছি কয়েকটা দিন ধরে। আমি ডক্টর এম তাসদিক হাসান, এই মুহূর্তে কাজ করছি লুসাকা জাম্বিয়াতে জনস হপকিন্স ইউনিভার্সিটির প্রজেক্ট ডিরেক্টর হিসেবে। এবং আজকে কেন আমি এই সেশনটাকে বিশেষ বলছি তার কারণ হচ্ছে যে বিশেষ মানুষটি আমাদের সামনে আছেন, যাকে দেখে যার অনুপ্রেরণায় কিন্তু আজকে আমরা পাবলিক হেলথের যে ক্যারিয়ারটা, আমাদের পাবলিক হেলথের যে জার্নিটা আমরা সবাই শুরু করেছি। আমি আমার মনে হয় যে শুধু যদি আমি নামটাই বলি তাহলেই সবাই বুঝে যাবেন আমরা কার কথা বলছি। ডক্টর হালিদা হানম আক্তার, যার নামই তার পরিচয়। আমি ম্যামকে ধন্যবাদ জানাতে চাই অ্যাক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে আজকে আমন্ত্রণটা গ্রহণ করার জন্য। এবং আমাকে যখন অ্যাক্সিস থেকে বলা হয়েছে যে ভাই আপনাকে সেশনটি মডারেট করতে হবে এবং হালিদা ম্যাম আসবেন, আমি এক সেকেন্ড আসলে সময় নিই যে ওকে, যে কাজই থাকুক সবকিছু বাদ আমাকে ম্যামের সাথে কথা বলতে হবে, কারণ এই সুযোগটা আমি সবসময় পাবো না। সবাইকে একটু করে আমি জানিয়ে দিতে চাই আজকে যে বিশেষ মানুষটিকে আমরা পেয়েছি, ডক্টর হালিদা হানম আক্তার। উনি এই মুহূর্তে ইন্টারন্যাশনাল হেলথ ডিপার্টমেন্ট জনস হপকিন্স ব্লুমবার্গ স্কুল অফ পাবলিক হেলথে একজন ফ্যাকাল্টি হিসেবে আছেন। ম্যাম সিনিয়র কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালন করেছেন পাথফাইন্ডার ইন্টারন্যাশনাল, সবাই নাম শুনেছেন, এবং চিফ অফ পার্টি অফ এনজিও হেলথ সার্ভিস ডেলিভারি প্রজেক্ট। আমরা সবাই সূর্যের হাসি প্রজেক্ট এটা বললে খুব সহজে এটাকে মনে রাখতে পারি। এনএইচএসডিপি শর্ট ফর্ম এটাকে বলা হয়। আমি জানি আপনারা অনেকেই বিভিন্ন রিসার্চের কাজে বা অনেক সময় এই শব্দটার সাথে পরিচিত হয়েছে। সব থেকে যে জিনিসটা আমাকে সব সময় ম্যাডামকে যখন আমরা চিন্তা করি যে অনুপ্রেরণাটা কাজ করে, ম্যাডাম একজন পায়োনিয়ার। বাংলাদেশের রিপ্রোডাক্টিভ হেলথ এপিডেমিওলজিস্ট যদি বলা হয়, দীর্ঘ ৩৫ বছর ধরে বাংলাদেশের রিপ্রোডাক্টিভ হেলথ প্রোগ্রাম বলি বা রিসার্চ বলি ম্যাডাম কিন্তু দিয়ে চলেছেন বাংলাদেশকে। এবং শুধু বাংলাদেশে নয়, ম্যাডামের কাজের এক্সপেনশন কিন্তু আফ্রিকা, এশিয়া, ইউএসএ থেকে শুরু করে পৃথিবীর অনেক দেশে ছড়িয়ে গেছে। আমি আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা বলতে চাই। বার্লিনে আমার একটা কনফারেন্সে যাওয়ার সৌভাগ্য হয়েছে। আমি ৩ বার গিয়েছি ওয়ার্ল্ড হেলথ সামিটে। ওখানে যখন আমি পরিচয় দিয়েছি যে আমি বাংলাদেশ থেকে এসেছি, আমার সাথে যিনি ছিলেন একজন খুব বিখ্যাত একজন মানুষের সাথে আমি কথা বলছিলাম। আমি জানি ম্যাম হয়তো চিনবেন, ডক্টর জয় লন, লন্ডন স্কুল অফ হাইজিনের রিপ্রোডাক্টিভ হেলথের সায়েন্টিস্ট। সাথে সাথে উনি বলছেন যে ডু ইউ নো প্রফেসর হালিদা হানম? অফ কোর্স, উনাকে না জানলে আসলে পাবলিক হেলথে আমরা যে কাজ করবো অনুপ্রেরণা কোথা থেকে আসবে। ম্যাডাম ওয়ার্ল্ড ব্যাংকে কাজ করেছেন, ইউএসএইড এ কাজ করেছেন, আইপিপিএফ এ কাজ করেছেন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে কাজ করেছেন এবং অসংখ্য অর্গানাইজেশনের বোর্ড অফ ডিরেক্টরস হিসেবে ছিলেন। আমি ম্যাডামের কাছ থেকেই ম্যাডামের জার্নিটি শুনতে চাই, কিন্তু তার আগে একটু করে বলতে চাই একটা অসাধারণ অর্জন, কিন্তু অসংখ্য অর্জনের মধ্যে আমি বলবো যে অর্জনটা আমরা সবাই দেখেছি। ইন্ডিভিজুয়াল ক্যাটাগরি লরেট অফ ইউনাইটেড স্টেটস পপুলেশন অ্যাওয়ার্ড 2006-তে ম্যাডাম পেয়েছেন, আমরা নিউজ পেপারে দেখেছি। এবং আমি সত্যিকার অর্থে আজকে একদম আমি বলবো অসম্ভব রকমের উৎসাহিত এবং অনুপ্রাণিত যে ম্যাডাম আমাদের সাথে আছেন। ম্যাম, আমি শুরু করতে চাই আপনার কাছ থেকে শুনতে চাই যে এক্সট্রাঅর্ডিনারি জার্নিটা পাবলিক হেলথে। এমবিবিএস আপনি ঢাকা মেডিকেল কলেজ থেকে করেছেন, এরপরে মাস্টার্স করেছেন পাবলিক হেলথে, ডক্টরেট করেছেন। এই জার্নিটা কেমন ছিল? অনেক ধন্যবাদ ডক্টর তাসদিক। দীপু, আমি দীপু বলেই ডাকবো। অনেক পুরানো মানুষ এত সুন্দর করে আমার ইন্ট্রোডাকশন দিয়েছে, আমি বোধহয় নিজেও এত সুন্দর করে দিতে পারতাম না। খুবই সুন্দর হয়েছে। আমার খুব সৌভাগ্যের দিন হয় যেদিন আমাকে কেউ আমার নিজের জীবন সম্বন্ধে বলতে বলে। তার একটা বড় কারণ যে আমাদের জীবনগুলো একটা সংগ্রাম, কোনো সন্দেহ নাই, কিন্তু অ্যাচিভমেন্টও অনেক আছে। এবং আমি বলতে পছন্দ করি এই জন্য যে আমাদের ছোট ভাই বোনরা যারা আছে, আমি তাদেরকে উৎসাহ দিয়ে থাকি। আমি তাদের সামনে আমি বলতে চাই যে আমি একটা বাংলাদেশের মেয়ে হয়ে যদি আজকে এখানে পরিচিত হতে পারি, তুমি যেভাবে বলেছো, তাহলে তোমরা সবাই পারবে, প্রত্যেকটা মানুষ পারবে। এটা হচ্ছে আমার মূল কথা এবং আমার বলার যেটা উদ্দেশ্য। এবং আজকে আমি অ্যাক্সিসকে ধন্যবাদ জানাতে চাই যে ওরা আমাকে কিছু বলতে বলছে পাবলিক হেলথ সম্বন্ধে বিশেষ করে। আর তুমিও এখানে আছো, তুমি এত সুন্দর করে আমাকে বলেছো, আমার বিরাট সৌভাগ্য, ইটস মাই গ্রেট প্রিভিলেজ। তো আমি শুরু করি আমার প্রথম থেকেই। আমি আসলে আমার মা ডক্টর হুমায়রা ডক্টর ছিলেন, এমবিবিএস উনি পরে করেছেন, এলএমএফ ছিলেন। তো ওনার সঙ্গে সঙ্গে আমরা যেখানে যেখানে বদলি হয়েছে, যেমন দিনাজপুরে পড়েছি, তারপরে রাজশাহীতে বদলি ছিলেন, রাজশাহী স্কুলে রাজা পিয়ান গার্লস স্কুলে পড়েছি, তারপরে রংপুরে ট্রান্সফার হলেন, রংপুরে কারমাইকেল কলেজে আমি ইন্টারমিডিয়েট করলাম। তারপরে সেই শুধু রংপুর থেকে আমি তখন ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হলাম। মা রাজশাহীতে ভর্তি করে দিয়েছিলেন নানা বাড়ি। আমি বললাম না, আমি ঢাকাতে পড়বো। লুকিয়ে লুকিয়ে আমি অ্যাপ্লিকেশন করে তারপরে যখন ইন্টারভিউ কার্ড এসছে তখন চলে এসেছি। তো তখন কিন্তু রংপুর থেকে ঢাকা আসতে 18 ঘন্টা সময়।
তো ওইভাবে করে আমি ঢাকা মেডিকেল কলেজে পাশ করলাম। আমার আমার করার পরে তখন তার কিছুদিন আগে আমার বিয়ে হয়ে গেল। তো ঢাকাতেই আছি আমি। তারপরে তখন পাশ হয়ে গেল আমাদের। পাশ করার পরে এখন বিভিন্ন জন বিভিন্ন জায়গায় যাবে। আমি গাইনিতে ইন্টার্নশিপ করলাম। করার পরে এখন কি করব? তখন আমি তখন ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রাম কেবল উজ্জীবিত হচ্ছে এবং তারা বিরাট বড় একটা অ্যাডভার্টাইজ দিল যে আমরা মোবাইল টিমে ডাক্তার চাই, আমাদের রিকোয়ারমেন্ট হলো এমবিবিএস ডাক্তার। আমরা আমাদের 120 জন মধ্যে 30 জনই মহিলা ছিলাম, মহিলার স্টুডেন্ট, হাইয়েস্ট নাম্বার ইন মেডিকেল কলেজ এই পর্যন্ত ওই বছরে। আমি 62-তে ঢাকা মেডিকেল কলেজ আমরা ঢুকেছি, সুতরাং আমি একটু আন্দাজ দিয়ে দিতে চাই কোন সময়কালটা। তো অনেকেই সবাই মিলে এই অ্যাপ্লাই করবি নাকি করে সবাই খুব মজা করে অ্যাপ্লাই করলো, করে টোরে শেষে দেখা গেল যে আমি একমাত্র ব্যক্তি যে ওই মেডিকেল অফিসার মোবাইল টিমে আমি জয়েন করলাম। তো আমি আমার সবসময়তেই একটু অন্য ধরনের চিন্তা ছিল। আমার মা যেহেতু গাইনি অবস্টেট্রিশিয়ান ছিলেন, আমি মাকে দেখেছি ডেলিভারি করাতে। আমি সিনেমা হলে গেলাম, ডাক দিয়ে নিয়ে চলে গেল, সিজার কেস আসছে, ম্যাডাম হ্যান্ড প্রোলাপস আসছে, বাড়ির কাছেই আমরা থেকেছি। আমি বললাম এইটা ভালো জীবন, মা ডাক্তার, কিন্তু এই জীবনটাই কি আমার? ওই বাচ্চাকে ডিসাইড করবে আমি কি করবো? মানে ওই সময়কার আমার মনের ভাবটা। এনিওয়ে, তো মা ডাক্তার থাকার জন্য তখন আমি ভাবলাম যে আচ্ছা দেখি না, এটা একটু অন্যরকম, আমার একটু চিন্তাধারাটা সবসময় অন্যরকম ছিল। আচ্ছা ফ্যামিলি প্ল্যানিং এ ঢুকি। ফ্যামিলি প্ল্যানিং এ তখন কিন্তু বেশি ব্যবস্থা ছিল না, একটা দুটা মাত্র পদ্ধতি ছিল। ঢুকে গেলাম। তো ঢুকে গিয়ে তখন খুব মজার জিনিস হলো, তখন একমাত্র আইইউডি হলো মেথড। এবং আমার তখন ফ্যামিলি প্ল্যানিং বোর্ড ছিল। বোর্ড আমাকে বলতো যে আপনি বিভিন্ন ডিস্ট্রিক্টে আমাদের কমপ্লিকেটেড কেসগুলো আছে, আপনি চলে যাবেন, সকালবেলা গাড়ি দিব, আর আপনি ওই কমপ্লিকেটেড কেসগুলো, মিসিং থ্রেড, আইইউডি ভিতরে ঢুকে গেছে, বের করতে পারছে না, এইসব ওগুলো তখন আমার করার কাজের মধ্যে চলে আসলো। আচ্ছা, এর মধ্যে খুব মজার জিনিস হলো, এর মধ্যে হলো যে আমাকে বোর্ডটা তো মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্ডারে ছিল। স্বাস্থ্য মন্ত্রণালয় বললো যে আমরা একটা টিমকে আমেরিকা পাঠাবো ট্রেনিং এর জন্য। তো আমি ডক্টর ফজিলা আপা রাজশাহীর, আর লতিফা আপা তখন সিলেটে ছিলেন, আমাদের মোবাইল আগে আই স্পেশালিস্টের ওয়াইফ। আমরা 3জনকে সিলেক্ট করলাম। আরেকজন পুরুষকে সিলেক্ট করলেন, তো উনি বললেন না আমি এমপিএস করবো, আমি এই শর্ট কোর্সে যাবো না। তো আমরা 3জন তখন 70 শেষে অক্টোবরে তখন আমাদেরকে আমেরিকা পাঠালো। এবং ওটা জনস হপকিন্স। হ্যাঁ, জনস হপকিন্স এবং আরো কিছু অন্যান্য কিছু একটা আরো প্রোগ্রামে আমরা যাব, আমরা কিছু সাইট ভিজিট করব, আমরা কিছু অ্যাক্টিভিটিস দেখবো ওদের ওখানের, মোর অন দ্য পাবলিক হেলথ সাইড। তো ওইভাবে করে আমরা গেলাম। আমরা যাওয়ার পরে যেটা হলো যে তখন কিছু কোর্স নিলাম আমরা হপকিন্সে, এবং যেমন রিপ্রোডাক্টিভ বায়োলজি, তারপরে পপুলেশন ডাইনামিক্স, এই ধরনের কিছু অডিট, কিছু ক্রেডিট। এর মধ্যে কি হলো, দেশে কিন্তু যুদ্ধ লাগলো মার্চ মাসে, মহা অবস্থা। তারপরে আমাদের ইউএসএআইডি বললো যে তোমাদের তো 6 মাসের জন্য এনেছিলাম, দেখি আরো কিছুদিন থাকো, এই যুদ্ধের মধ্যে তো আমরা ফেরত পাঠাতে পারি না। তো ফাইনালি কিন্তু আমাদের 1 বছরই থাকা হলো। 1 বছর পরে বললো যে তোমরা দেশে ফিরে যাও, আর আমরা রাখতে পারছি না। তো আমরা তখন 3 জনে দেশে ফিরে আসলাম। তখনও কিন্তু অক্টোবরে ফিরে আসলাম, স্বাধীনতা তখনও হয়নি। এসে তখন ওই বাড়ি ছেড়ে পালানো এবং এইসব জায়গাগুলো হলো। আমার বলার এটা উদ্দেশ্য হলো যে আমি ওই সময় আমেরিকাতে বসে পাবলিক হেলথের যে বিস্তৃতি আমি দেখলাম, পাবলিক হেলথের যে উইডথ এন্ড ব্রেডথ, এটা আমাকে খুব অভিভূত করেছে। ওখানে বসে ঠিক করেছে আমাকে এই জনস হপকিন্সে আসতেই হবে, আমাকে এমপিএইচ, ওখানে বসে চেষ্টা করলাম এমপিএইচ এ ভর্তি হওয়া যায় কিনা, কিন্তু ওইরকম মাঝামাঝি জায়গাতে ভর্তি হওয়া যায় না। আমি তখন তো মন খারাপ করে বললাম আচ্ছা ঠিক আছে, দেশে ফিরেই যাই, পরে আবার চেষ্টা করব। তো দেশে ফিরে এসে কিন্তু চেষ্টাই করতে থাকলাম যে আমি এমপিএইচ এ ভর্তি হব। ফিরে আসলাম। ফিরে এসে আমি তখন সরকার আমাকে পোস্টিং দিল। ওখানে একটা ছিল, এখন যেটা নিপট, হ্যাঁ তখন টিসিআরআই ছিল, ট্রেনিং কাম রিসার্চ ইনস্টিটিউট। ওখানে এফডব্লিউভিটিআই ট্রেনিং দেওয়া হতো, ফ্যামিলি প্ল্যানিং ভিজিটার যেটা। আমাকে বললো তুমি মেডিকেল অফিসার কাম লেকচারার। তো ওই প্রথম কিন্তু আমি লেকচার হওয়াটাকে ভয় করতাম, তখন ওই প্রথম আমি ওদেরকে লেকচার দেওয়া শুরু করলাম। তো লেকচার দেওয়ার পরে দেখি যে বেশ তারা পছন্দ করছে, তখন আমার উপরে একটা বিরাট কনফিডেন্স আসলো, আমি তো লেকচার দিতে পারি এবং পছন্দ করে লোকজন। তো এটা একটা দিক হলো, মেডিকেল অফিসার গিরি তো করেছি। তারপরে যেটা হলো যে এর পরপরই কিন্তু মোহাম্মদপুর মডেল ক্লিনিক বলে একটা প্রকল্প শুরু হলো মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা, একটা কোয়াসি গভর্নমেন্ট হিসাবে। এবং আমি এখানে একজনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি, দুজনের প্রতি। একটা হলেন ডক্টর আতিকুর রহমান,
উনি আমার অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ছিলেন মোবাইল টিমে যখন ছিলাম তখন বোর্ডে, এবং ডক্টর আক্তার ইকবাল বেগম উনি ডেপুটি ডাইরেক্টর ছিলেন। এরা দুইজনে আমাকে খুবই সাহায্য করেছেন, সিলেকশনে দিয়েছেন। সব থেকে মজা যেটা বলতে ভুলে গেছি যে তখন কিন্তু মেডিকেল অফিসার পদে এমবিবিএস ডাক্তার কেউ ছিল না, ওটা এলএমএফ এর স্কেল ছিল 325 টাকা। আমি ঢুকে দেখি যে এটা কি অবস্থা, বললাম আচ্ছা ঠিক আছে, তারপর যুদ্ধ করে ওটাকে এমবিবিএস এর স্কেলে নিয়ে আসলাম, 500 টাকার স্কেল। এনিওয়ে, এগুলো অনেক 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 সময় লেগে যাবে, তোমার সময় সীমিত। আমি একটুখানি বলতে চাই যে ওই সময়টা একটা আমার জন্য, আমার ক্লাসের মেয়েরা, ছেলে মেয়েরা হয়তো বলেছে ও তুমি হয়তো ব্যাক বেঞ্চার ছিলা সেই জন্য তুমি ফ্যামিলি প্ল্যানিং এ গেছো, আমরা সব গাইনিতে ঢুকলাম, আমরা সার্জারিতে, কেউ পিডিয়াট্রিক্সে ঢুকলো, সব পোস্ট গ্রাজুয়েশন করবে, আর আমি ওখানে ঢুকে গেলাম। এনিওয়ে, তো যেটা ওই ওই অভিজ্ঞতাগুলো আমাকে পড়াতে অভিজ্ঞতা দিল। আমার মেডিকেল অফিসার, আমি তখন ক্লায়েন্টের সঙ্গে অ্যাসোসিয়েট করা শুরু করলাম, এবং ওখানে একটা বড় আমার শেখা হলো। তারপরে আমি যখন মোহাম্মদপুর মডেল ক্লিনিকে ফার্স্ট ফিজিশিয়ান হিসাবে, এখন লেডি ফিজিশিয়ান নাম ছিল, আমি বললাম লেডি ফিজিশিয়ান, জীবনে শুনিনি। পরে আমি ডেপুটি প্রজেক্ট ডাইরেক্টর হয়েছিলাম। তো আতিকুর রহমান স্যার আমাকে বললেন আচ্ছা ঠিক আছে, আসতে চান আসেন, কোনো অসুবিধা নাই। আমার বোর্ডের যিনি স্যার ছিলেন উনি পিএসপি ছিলেন একজন, তো আপনি গভর্নমেন্টের চাকরি ছেড়ে চলে যাবেন? আমি বললাম স্যার গভর্নমেন্টের চাকরি আমার মা করেছে এবং আমি জানি, আমাকে একটু এগিয়ে যেতে হবে তাড়াতাড়ি, আমি তো ক্লিনিক্যাল সাইডে না, আমি একটু অন্যদিকে চলে যাচ্ছি, তা আমি স্যার আপনি দোয়া করেন আমি চলে যাই, আপনি ছেড়ে দেন আমাকে। তো হি লেট মি গো। আমি তখন মোহাম্মদপুরে জয়েন করলাম। মোহাম্মদপুরে যেটা মজা হলো আমার কাছে, মোহাম্মদপুরে আমি অনেক জিনিস শিখলাম, নতুন নতুন রিসার্চ। তারপরে যেহেতু তখন কেবল স্টেরিলাইজেশন, ফিমেল স্টেরিলাইজেশন, টিউবেক্টমি এগুলো শুরু হয়েছে, ইন্টারভাল মেথড। আমাকে তখন সিঙ্গাপুরে পাঠানো হলো কার্ডোস্কোপি শিখতে, আমাকে আমেরিকাতে আবার পাঠানো হলো 76 সনে জাপাই মাধ্যমে ল্যাপারোস্কোপিক স্টেরিলাইজেশন শিখতে, ইউন্স রিং ব্যবহার শিখতে। তারপরে ইন্ডিয়াতে গেলাম ভেজাইনাল স্টেরিল, তখন স্টেরিলাইজেশনের উপরে রিসার্চ হচ্ছে আইএফআরপির সঙ্গে, এখন যেটাকে আমরা এফএচআই বলছি, এদের সঙ্গে রিসার্চও করছি, ক্লিনিক্যাল কাজগুলো করছি, কম্পারেটিভ করছি। এর মধ্যে 74 সনে মেনস্ট্রুয়াল রেগুলেশন বাংলাদেশে আসলো, ইউএসএআইডির একজন আসলো, আমাকে আই ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান যাকে সিরিঞ্জ ধরতে শিখালো একজনই, ওই যে আপনার কারমান ক্যানুলা আছে, ডক্টর কারমান আসলো, কারমান আমাকে শেখালো, আমাকে এমআর করতে শিখালো। তখন এই মোহাম্মদপুরে কিন্তু আমরা প্রথম এমআর করা শুরু করলাম, মোহাম্মদপুরে আমরা প্রথম প্যারামেডিক দিয়ে শুরু করলাম এবং কম্পারেটিভ স্টাডি করলাম বিটুইন প্যারামেডিক অ্যান্ড ডক্টর, এবং দেখা গেল যে দের ইজ নো সিগনিফিকেন্ট ডিফারেন্স ইন পারফরমেন্স, হ্যাঁ কোনো কমপ্লিকেশন নেই। তো এগুলো অনেকগুলো, ওই আমার 5 বছরের অধ্যায়টা আমার জীবনের আসলে শুরু। একটা একটা কচি যখন গাছ শিকড় শিকড় দেয়, ওটা আমার শিকড়ের জায়গা, ওটা আমার পলিমাটির জায়গা ছিল। আমি তখন নারীর জীবন সম্বন্ধে বুঝলাম যে একটা নারী ফ্যামিলি প্ল্যানিং করাতাম, একটা নারীর কত কষ্ট, একটা সন্তান হতে কত কষ্ট, সন্তানটা রাখবে না, সামাজিক ব্যাপার হোক, যে কোনো ব্যাপারে হোক, তার ব্যাপারে বিরাট তার কষ্ট। এই যে নারী জীবনের যে কষ্টগুলো তখন আমার সামনে যেন একেবারে ফুটে আসতো, এবং আমি তাদেরকে যতভাবে সাহায্য করা যায় সবভাবে সাহায্য করতাম। এদিকে ভিতরে ভিতরে কিন্তু আমার আমার হচ্ছে যে আমি কিন্তু এমপিএইচ এ অ্যাপ্লাই করছি, আমি এমপিএইচ এ হপকিন্সে করেছি, এখন পয়সা দেবে কি, পয়সা খুঁজে পাওয়া যাচ্ছে না, ওরা একসেপ্ট করে নিয়েছে। এর মধ্যে যেটা হলো যে আমি যেহেতু ওই প্রজেক্টটা পাথফাইন্ডার ফান্ডেড ছিল, আমি যখন অ্যাকসেপ্টেন্স পেলাম তখন পাথফাইন্ডারকে বললাম যে আমি তো তোমাকে 5 বছর সেবা দিলাম, এই ক্লিনিকটাতে প্রথম থেকে আমি অনেক কাজ করেছি, তো আমাকে কি তোমরা পাথফাইন্ডার স্কলারশিপ দিতে পারবে? আমি 9 মাসের কোর্স তখন হপকিন্সে এমপিএইচ। তো শি ওয়াজ ভেরি নাইস, তো ও বললো আচ্ছা আমি দিব তোমাকে, হ্যাঁ। তো ও পাথফাইন্ডারকে দিয়ে অ্যাপ্রুভ করিয়ে আমাকে এমপিএইচ এ দিল। এর মধ্যে হয়েছে কি যে এর মধ্যে আমি তো কার্ডোস্কোপি করি, ল্যাপারোস্কোপি, লোকজন বলে ও তুমি এমডি, তুমি এফসিপিএস, আমি বললাম আমি তো কিছু না, আমি শুধু এমবিবিএস। তো ভাবলাম যে তাহলে এক কাজ করি, টিএ চৌধুরী স্যারকে বললাম স্যার একটা তো ডিগ্রি লাগে, মানুষ জিজ্ঞেস করছে, লজ্জাই লাগে। তো বললে আপনি এমসিপিএস এ ভর্তি, এমসিপিএস দেন, কিছু কিছু ক্লাস করতে হবে, তারপরে পরীক্ষা দিবেন, বই এই পৃষ্ঠা থেকে ওই পৃষ্ঠা পড়বেন, মুখস্থ করবেন। আল্লাহ আচ্ছা ঠিক আছে স্যার। তো আমি পরীক্ষা দিলাম, দিয়ে কিন্তু এমসিপিএস পেলাম। আমার মা আর আমি কিন্তু একসঙ্গে এমসিপিএস পরীক্ষা দিয়েছি, কারণ মায়ের স্বপ্ন ছিল উনি ফ্যাকাল্টি হবে, যেহেতু ওনার পোস্ট গ্রাজুয়েশন নাই উনি ফ্যাকাল্টি হতে পারছে না, উনি রংপুর মেডিকেল কলেজে আছে ঠিকই মেডিকেল অফিসার। আমি বললাম আম্মা পরীক্ষা দিয়ে দিই, তোমার তো সব জানা আছে, তোমার চিন্তা নেই, আমারই চিন্তা। আমরা দিলাম, আমরা মা বেটি একসাথে কিন্তু এমসিপিএস করলাম। আমি এমসিপিএস করে আমেরিকা চলে আসলাম, কারণ আমার এমপিএইচ তখন হয়ে গেল, আর আম্মা
যেটা করলেন সেটা ডক্টর হুমায়রা খানম রংপুরের, উনি তখন ফ্যাকাল্টি হলেন, উনি তখন বেড পাওয়া গেল, শি বিকেম এ ফ্যাকাল্টি অফ দ্য ইউনিভার্সিটি। আমাদের মা মেয়ের কিন্তু একটা বড়, অনেকেই জানে এটা, সেজন্য আমি একটু মাকে স্মরণ না করে তো বলতে পারি না, তার জীবনের একটা বিরাট অংশ। তো এই জিনিসটা করার পরে তখন পাথফাইন্ডার, তখন কিন্তু আমি আমেরিকা চলে গেলাম, 78-এ আমেরিকা গেলাম। আমেরিকাতে গিয়ে আমি এমপিএইচ করেছি। সেকেন্ড কোয়ার্টারে মোটামুটি আমার রেজাল্ট ভালোই ছিল, যদিও বায়োস্ট্যাটিস্টিক্স এটা সেটা সেকেন্ড কোয়ার্টারে শুরু হয়েছে। তো আমাকে আমার ডিপার্টমেন্টে স্যার, আমি বললাম স্যার আমি তো একটু ডক্টরেটও করতে চাই। আমার যে চেয়ারম্যান ছিল ডক্টর হারপার বললো ঠিক আছে লেট আস ট্রাই। তারপরে সে একসেপ্ট করে নিল আমাকে সেকেন্ড কোয়ার্টার থেকে ডিআরপিএইচ কাম এমপিএইচ। তা আমি তখন ডিআরপিএইচ এর কিছু কোর্সগুলো করা শুরু করলাম। এবং আমার এখানে একটু বলে দিই যে এমপিএস শেষ হওয়ার পরে কিন্তু আমি যেহেতু ডিআরপিএইচ এ মুভ করলাম, ডিআরপিএইচ এর আমার স্কলারশিপ কিন্তু জনস হপকিন্স নিজেই দিয়েছে, আমার ডিপার্টমেন্টই দিয়েছে ফুল স্কলারশিপ ফর মাই থিসিস, ফর মাই অল পিএইচডি, রেসিডেন্সিয়াল, টিউশন, এভরিথিং। এর মধ্যে কিন্তু আমার ফ্যামিলি, আমার 2 মেয়ে আর আমার হাজবেন্ড আমেরিকা গেছে। আমার হাজবেন্ড তখন পিএইচডি করছে ইউনিভার্সিটি অফ ম্যারিল্যান্ডে। আমার এমপিএইচ এর শেষের কোয়ার্টারে ওর আগে এসছে, তারপরে আমরা পুরো ফ্যামিলি একসঙ্গে হলাম। তো আমি এখানে যেটা একটুখানি যেটা বলতে চাচ্ছি যে একটু পাবলিক হেলথ সম্বন্ধে আমার একটু বলার দরকার এখানে, যেহেতু আমার শ্রোতারা, আমি যেহেতু পাবলিক হেলথ পড়ছি, ধরে নেন যে আমি আমেরিকাতে এমপিএইচ শেষ করে আমি ডিআরপিএস এ মুভ করছি, পরীক্ষা দিচ্ছি সবকিছু, আমি ওখানে গিয়ে আমার যে রিয়েলাইজেশন হলো যে পাবলিক হেলথ যেটা আমাকে অ্যাট্রাক্ট করেছে সত্যি সত্যি, যে এটা একটা, আমার মাকে দেখেছি একজন পেশেন্টকে সারাচ্ছেন উনি, কিন্তু আমি যখন পাবলিক হেলথ দেখলাম এটার হরাইজনটা এত বড়, আমি সারা দেশকে করছি, আমি সারা কমিউনিটিকে করছি, আমি সারা নারীকে করছি, আমি সারা অ্যাডোলেসেন্টকে করছি, আমি সারা শিশুকে করছি, আমার হাতে মিলিয়নস অফ পিপল। আমি যখন প্রিভেন্টিভ কাজগুলো করছি, আমি যখন তাকে প্রোটেক্ট করছি তার সমস্যার থেকে, এটাই কিন্তু পাবলিক হেলথ। সমস্যাটাকে আগে নিরূপণ করে সমস্যাটাকে কি ইন্টারভেনশন দিয়ে কমানো যায়, সব মানুষের কাছে সেটাকে পৌঁছানো যায়, তার বিহেভিয়ার চেঞ্জ করা যায়, এগুলো করলে পরে তখন একটা দেশ সুস্থ হবে, একটা পরিবার সুস্থ হবে, একটা কমিউনিটি সুস্থ হবে। এই কিন্তু পাবলিক হেলথ। এটা খুব সহজভাবে আমি বলি, এবং আমি আমি যে আজকে যখন চলছি আমি কিন্তু এইভাবেই চলি। আমি যখন একটা নারীকে চোখ বন্ধ করে দেখি, তার যে লাইফ সাইকেল অ্যাপ্রোচ, একেবারে বাল্যকাল থেকে শুরু করে বয়স পোস্ট মেনোপজাল ফেজ পর্যন্ত তার যে সংগ্রাম, তার যে, আমি যখন রিপ্রোডাক্টিভ হেলথের লাইফ সাইকেল অ্যাপ্রোচে লেকচার দিই আমি এটা খুব সুন্দর করে বলি। আমার পরে আমি কোনো এক সময় সুযোগ পেলে আবার অ্যাক্সেসেই দেব। তো এই যে পাবলিক হেলথ কনসার্নটা, পাবলিক হেলথ কিন্তু এডুকেশন দিবে, তারপরে পলিসিকে রেকমেন্ড করবে, পলিসিকে মডিফাই করবে, অ্যাডমিনিস্টার করবে প্রজেক্ট, রিসার্চ করবে, রিসার্চ করে সমস্যাটাকে বের করে নিয়ে আসবে, সমস্যার সমাধানটাকে সে প্রেসক্রাইব করবে, এবং প্রোগ্রামের আকারে প্রেসক্রাইব করবে, নট ওষুধের প্রেসক্রিপশন। সুতরাং যেমন আমরা যদি মাতৃমৃত্যু কমাতে চাই, অ্যান্টিনেটাল কেয়ার একটা ইম্পর্টেন্ট জিনিস, ফ্যাসিলিটি ডেলিভারি একটা ইম্পর্টেন্ট জিনিস, একটা ট্রেন্ড প্রোভাইডারের হাতে ডেলিভারি হওয়াটা ইম্পর্টেন্ট জিনিস। এই যে তাকে বলা এবং তাকে করানো, তাকে দিয়ে, এটা কিন্তু বিশাল একটা কঠিন ব্যাপার, আমরা এখনো ওই পর্যায়ে পৌঁছাতে পারিনি। সুতরাং পাবলিক হেলথ সম্বন্ধে যারা জানতে চান এবং শুনতে চান, তারা কিন্তু এই জিনিসটাকে খুব ভালো করে বুঝতে হবে যে আমি কমিউনিটির স্বাস্থ্য ভালো করতে চাই, আমি একটা পরিবারের স্বাস্থ্য ভালো করতে চাই, আমি আমার দেশকে সুস্থ করতে চাই, সার্বিকভাবে সুস্থ করতে চাই। তো আমি এরপরে আবার নিয়ে আসি যে আমি ডিআরপিএইচ প্রায় শেষ করে ফেললাম। বাংলাদেশে এসে আমি মোহাম্মদপুর ফার্টিলিটিরই ডাটা নিয়ে কাজ করলাম, কারণ আমি তাড়াতাড়ি করতে চেয়েছি, বেশি দেরি করতে চাইনি। তো ওখানে আমি মেনস্ট্রুয়াল রেগুলেশনের পরে কন্ট্রাসেপটিভ বিহেভিয়ারটা কিরকম সেটা দেখার চেষ্টা করেছি। মেইন উদ্দেশ্য হলো আপনার মেথোডোলজি শেখা, ফান্ডিং যেটা আসবে সেটা আসে, কিন্তু লাইফ টেবল অ্যাপ্রোচ, তারপরে কত রকমের ইফেক্টিভনেস হতে পারে, হাউ ডু ইউ মেজার ইফেক্টিভনেস, ফ্যামিলি প্ল্যানিং, অ্যাডমিনিস্ট্রেশন, এইসব জিনিসগুলো খুব ভালো করে শেখা হলো। তো এর মধ্যে যেহেতু আমার হাজবেন্ডের আরেকটু সময় লাগবে, আমি আমার এক বান্ধবীকে বললাম যে বাংলাদেশে ছিল, পেগি কার্লিন, পেগিকে বললাম পেগি আমার তো শেষ হয়ে যাচ্ছে, তো আমাকে থাকতে হবে আরো 2 বছর, তো কি করবো বলো। পেগি করলো কি, ব্যাগের থেকে একটা ব্রোশিওর বের করে দিল, ব্রোশিওর বের করে বললো যে এখানে রজার রোশে আছে, ডক্টর রজার রোশে, সিডিসি আটলান্টাতে, আমার নাম করে তুমি ওকে ফোন করবে, বলবে যে এই প্রোগ্রামটার জন্য আমি তোমাকে রেকমেন্ড করছি। আমি ফোন করলাম, ফোন করে বললো যে আমার সঙ্গে তুমি ওয়ার্ল্ড ব্যাংকে দেখা করতে পারবে। আমি বললাম যে হ্যাঁ পারবো। আমি বাল্টিমোর থেকে তখন ওয়ার্ল্ড ব্যাংকে গেলাম, শাড়ি বাড়ি পরে, তখন বৃষ্টির দিন, লম্বা একটা রেইনকোট পরে গেলাম, দেখা করলাম।
তো বললো ঠিক আছে, তোমার থিসিস শেষ করতে কতদিন লাগবে? তা আমি বললাম আমার 6 মাস লাগবে, আরো ডাটা সবকিছু করতে, আমি কেবল এসেছি। তো বললো ঠিক আছে, তোমার ডাটা অ্যানালিসিস শেষ হলে আমাকে একটা ফোন করবে। 6 মাস পরে আবার ফোন করলাম। তো বললো যে তুমি 31শে মার্চ তুমি সিডিসি তে আসবে, বি মাই গেস্ট, এবং এখানে তুমি সারাদিন মিটিং করবে এবং ব্রাউন ব্যাগ সেমিনার দিবে তোমার থিসিসের উপরে। ব্রাউন ব্যাগ মানে লাঞ্চের সময়। আমি গেলাম। তাই যাওয়ার পরে কি হলো, ওটা একটা ইআইএস প্রোগ্রাম ছিল, এপিডেমিক ইন্টেলিজেন্স সার্ভিসেস, যেটা কিনা শুধু আমেরিকানদের জন্য ছিল, আমেরিকান সিটিজেন। আমি তখন আমেরিকান সিটিজেন না, কিন্তু তখন রকফেলারের একটা স্পেশাল প্রোগ্রাম ছিল, রকফেলার ফেলোশিপ 2 বছরের। তো উনি আমাকে এই রকফেলার ফেলোশিপের জন্য সিলেক্ট করে ফেললেন। ওই সারাদিন আমি মিটিং করলাম বিভিন্ন ডিভিশনের হেডের সাথে, বিভিন্ন ডিপার্টমেন্টের হেডের সাথে করে ব্রাউন ব্যাগটা দিলাম। দেওয়ার পরে তারপরে বললো যে ঠিক আছে তুমি অ্যাকসেপ্টেড হয়ে গেছো, জুলাইয়ে চলে আসো। জুলাইয়ের মধ্যে আমার থিসিস শেষ করে রিডারদের রুমে ঢুকিয়ে দিয়ে আমি চলে গেলাম ওই ট্রেনিংটা শুরু করতে। তারপরে ওরা আমাকে আরেকটু সময় দিল, আমি তখন এসে আমার থিসিস ডিফেন্ড করলাম, করে টোরে তারপরে ফ্যামিলি নিয়ে আমি আটলান্টাে মুভ করে গেলাম। তা আমি বলবো যে এটা একটা দৈবাত সুযোগ, কিন্তু এখান থেকে শেখার কি হলো, যে তুমি তোমার যারা বন্ধু, যারা সাপোর্টার, যারা মেন্টর, যাদের সঙ্গে জীবনে চলেছো, তাদের সঙ্গে তুমি কন্ট্যাক্ট রাখো। তোমার প্রয়োজনে ইউ সিক দেয়ার সাপোর্ট। তার হাজবেন্ড ইউএসএআইডি তে চাকরি করতেন। আমি বললাম যে অ্যাডভাইস যদি চাইতে হবে, যে এ তো আমেরিকান, ও আমাকে অ্যাডভাইসটা দিতে পারবে। সুতরাং আমার এরকম একটা সুযোগ আসবে, আমার অনেক সুযোগ এসেছে যেটা আমি কখনো চিন্তা করিনি যে এটা আমি পাবো। এটা হয়তো এটা একটা আমার আল্লাহর তরফ থেকে একটা বিরাট রিওয়ার্ড বা অ্যাওয়ার্ড যেটা উনি দিতে চেয়েছেন। কিছু জিনিসের মানে আমি এখনো বুঝি না যে কেন পেলাম, যেমন এটা একটা আমার জীবনের একটা প্রথম একটা ব্যাপার। তো এখানে আমি ইআইএস, আজকে আমরা জানি সিডিসি তো বিরাট, সারা পৃথিবীতে আজকে সিডিসি কি করে। সিডিসি ওই রোগটার যেমন পুলিশরা গিয়ে ইনভেস্টিগেট করে চুরি হলে পারে, আমাদের দেশে কোনো প্রকোপ আসলে, এপিডেমিক আসলো, প্যান্ডেমিক আসলো বা আইসোলেটেড কেস আসলো, এগুলোকে ইনভেস্টিগেট করা। আমার আমার অ্যাসাইনমেন্টটা ছিল ডিভিশন অফ রিপ্রোডাক্টিভ হেলথ। তার মানে রিপ্রোডাক্টিভ হেলথ রিলেটেড যেসব এরিয়াগুলো, যেমন ফ্যামিলি প্ল্যানিং, যেমন অ্যাবর্শন, যেমন ফ্যামিলি প্ল্যানিং এফেক্টিভনেস, যেমন এইসব এরিয়াগুলো ছিল, ও ডিপার্টমেন্ট ছিল এটার আন্ডারে। তো এগুলোর সঙ্গে আমি কাজ করলাম, এবং আমার যিনি সুপারভাইজার, যিনি ডক্টর রজার রোসে, বললো যে তুমি তো এই লাইনেই কাজ করেছো, মেট্রোমেনস্ট্রাল ফ্যামিলি প্ল্যানিং, তো তুমি তোমার ডাটার থেকে এখানে বসে তুমি পাবলিকেশনটা শিখে ফেলো, তুমি এই টাইমটাকে ইউজ করো টু পাবলিকেশন, এবং এখানে যা যা আছে তুমি শেখো। তো ওখানে বসে কিন্তু আমি পাবলিকেশন করলাম, আমি রিপ্রোডাক্টিভ হেলথের সবটুকু দেখলাম, শিখলাম কিভাবে রিসার্চ করতে হয়, আরো এপিডেমিওলজিটা ভালো করে শিখলাম। তো এখান থেকে আমি আজকে যদি রিপ্রোডাক্টিভ হেলথের ব্যাপারে আমার যে এক্সপোজারটা, ফ্যামিলি প্ল্যানিং, আমার হপকিন্সের ডিপার্টমেন্ট ছিল পপুলেশন ডাইনামিক্স, তো ওখানে আমি ডেমোগ্রাফি শিখেছি, পপুলেশন শিখেছি, কিন্তু আমি সিডিসিতে গিয়ে এপিডেমিওলজি অফ রিপ্রোডাক্টিভ হেলথ শিখলাম আরো ভালো। তো এই যে সম্পৃক্ততা, আমার পপুলেশন ডাইনামিক্স, আমি ডেমোগ্রাফি বুঝি, আমি ফ্যামিলি প্ল্যানিং বুঝি, অ্যাডমিনিস্ট্রেশন বুঝি, আবার আমি রিসার্চও বুঝি, যে এই নারী স্বাস্থ্য নিয়ে যে রিসার্চটা, সেটা একটা ওই দুটোর সংমিশ্রণ একটা ব্যাপার। এখন রকফেলার ফেলোশিপের পরে কিন্তু আমাকে কমিটমেন্ট ছিল যে আমি দেশে আসবো, এবং আমি দেশে আসতাম। তো আমি তখন দেশে আসার জন্য আমি আবার আরেকজনকে বললাম যে আমি, তখন কিন্তু সরকার আমাকে কিন্তু ছুটি দেয়নি 2 বছরের পরে, তার মানে আমি সরকারের সঙ্গে আর নাই, মোহাম্মদপুরের সঙ্গে আর নাই। তখন আমি বললাম যে এখন তো আমাকে একটা চাকরি নিয়ে দেশে যেতে হবে। তো বললো তুমি এক কাজ করো, ফোর্ডের অমুকের সাথে তুমি কথা বলো। তারপরে ফোর্ড নিউ ইয়র্কে গেলাম, ইন্টারভিউ দিলাম, ফোর্ড ফাউন্ডেশন অফিসে বসে সে আমাকে রিক্রুট করলো বাংলাদেশে প্রোগ্রাম অ্যাসোসিয়েট হিসাবে, প্রোগ্রাম অফিসার, কিন্তু দেশিকে তখন ওরা প্রোগ্রাম অফিসার অ্যাসোসিয়েট নাম দিয়ে, তখন আমি 2 বছর ফোর্ড ফাউন্ডেশনের ম্যাটারনাল চাইল্ড হেলথের প্রোগ্রাম অফিসার ছিলাম। দেশে ফিরে আসলাম, কিন্তু আমি ডোনারে চাকরি করবো না। আমার প্ল্যান ছিল যে আমি দেশি একটা প্রতিষ্ঠান তৈরি করব, বা দেশি প্রতিষ্ঠানে কাজ করব, এবং আমি দেখাবো মানুষকে যে আমি কি করতে পারি, এবং এটা চ্যালেঞ্জ টু মাইসেলফ দেন টু আদার্স, যে হালিদা তুমি কতটুকু করতে পারো এটা তুমি দেখাও। এটা একটা চ্যালেঞ্জ ছিল আমার কাছে। আমি ফিরে আসার পরে তখন এর মধ্যে আবার ওয়ার্ল্ড ব্যাংক আমাকে ডাকলো। ওয়ার্ল্ড ব্যাংক বললো যে তুমি এখানে, আমি দরখাস্ত পাঠাচ্ছি, তুমি দরখাস্ত করো, একজন তোমার সঙ্গে ইন্টারভিউ করতে যাবে, তুমি ওর সঙ্গে দেখা করবে, ইন্টারভিউ দেবে। হয়ে গেল। ওখানে ওরা আবার লং টার্ম কনসালটেন্ট করে আমাকে ওয়াশিংটন ডিসি ওয়ার্ল্ড ব্যাংকে নিয়ে আসলো অ্যাজ এমসিএইচ স্পেশালিস্ট ইন দ্য ডিভিশন অফ ম্যাটারনাল চাইল্ড হেলথ এন্ড নিউট্রিশন।
এদিকে আমি কিন্তু একটা বাংলাদেশ ফার্টিলিটি রিসার্চ প্রোগ্রামের ডাইরেক্টরের জন্য আমি দিয়েছি, হেলথ সেক্রেটারি ছিলেন চেয়ারম্যান অফ দ্যাট বোর্ড। আমি ইন্টারভিউ দিয়েছি এবং আমি শুনছি যে আমার হয়ে যাচ্ছে, হয়েছে, আই বিন সিলেক্টেড। এর মধ্যে যখন ওয়ার্ল্ড ব্যাংক ডাকলো আমি বললাম চলে যাই, তারপরে অ্যাপয়েন্টমেন্ট পেলে চলে আসবো। তো চলে গেলাম, কিন্তু হ্যাঁ চলে গেলাম, আমেরিকা গেলাম, বাড়ি কিনলাম। আমার হাজবেন্ড ছিলই কিন্তু আমেরিকাতে, আমি 2 বাচ্চা নিয়ে চলে গেলাম। এখন ওখানে যাওয়ার পরে এদিকে আমার অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে, কিন্তু আমার কিন্তু দেশি প্রতিষ্ঠানে থাকার ইচ্ছা। আমি জানি যে ওইসব জায়গায় কিন্তু আমরা ডাক্তাররা কখনো 1 নম্বর হতে পারবো না, ওটা ইকোনমিক্সদের জায়গা। তা আমি তখন অনেক সংগ্রাম করে আমার ফ্যামিলিকে 2টো ভাগ করে, হাজবেন্ড আর বড় মেয়ে থাকলো, আমি ছোট মেয়েটাকে নিয়ে চলে আসলাম কিন্তু দেশে। এসে তখন এর মধ্যে ওই বিএফআরপির চাকরি আমার হয়ে গেছে, বাংলাদেশ ফার্টিলিটি রিসার্চ প্রোগ্রাম। এটা এফএচআই, এখন যেটা এফএচআই ওটা ওদের ফান্ডিং এ ছিল, তখন ওটা আইএফআরপি ছিল। তো আমি তখন ওই ডাইরেক্টর পজিশন নিয়ে আমি দেশে চলে আসলাম এবং ওখানে জয়েন করলাম। এখন ওখানে জয়েন করার পরে কিন্তু তোমার যদি প্রশ্ন থাকে করতে পারো, আমি তারপরে এগিয়ে যাব। হ্যাঁ, আমি এইখানে অনেক মানে মুগ্ধ হয়ে শুনছিলাম, মানে একজন ডক্টর হালিদা হানমের বেড়ে ওঠার গল্প, এবং আমার মনে হয় যারা আছেন আমাদের সাথে তারাও খুব আগ্রহ নিয়ে শুনছেন। আমরা আরেকটু আগাবো অবশ্যই, এবং আমি ব্যক্তিগতভাবে খুব আমার আগ্রহ কাজ করছে জানার জন্য এই যে স্পৃহাটা নাম, এটা কোথা থেকে এসেছে, যে আমি করতে চাই, আমি বাংলাদেশের মানুষকে জানাতে চাই যে আমার ক্যাপাবিলিটি কতটুকু। সব মানুষের মধ্যে কিন্তু এই শক্তিটা থাকে না যে আমি নিজের কাজের জায়গাটাকে এক্সপ্লোর করে সেটা আমার নিজের দেশের মানুষের জন্য বিলিয়ে দিতে চাই। এই প্রশ্নে আসবো, কিন্তু আমাদের একজন দর্শক প্রশ্ন করেছে, যারা শুনছেন এখন, খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন। তিনি বলেছেন যে আপনাকে অনেক বছর ধরে ফলো করছেন। ডক্টর রিদিয়া জানতে চেয়েছেন যে অনুপ্রেরণার একটা নাম তার কাছে আপনি, এবং পাশাপাশি বলেছে যে আপনার নামের অর্থটা যদি বলতেন। খুব ইন্টারেস্টিং, আমি এই জন্য বললাম কারণ আজকে সুযোগ পেয়েছে ব্যক্তি হালিদা ম্যামকে নামের অর্থটা জানতে। আচ্ছা, আমার নামের অর্থ এটা আরবিতে হলো খালেদা, খালেদা খানম। আর আমার বাবার নাম হাবিবউদ্দিন ছিল, মায়ের নাম হুমায়রা। আমার পরিবারের প্রথম আদ্য অক্ষর হলো এইচ। এখন বাবা কিন্তু তার সময়ে অনেক দেশ ঘুরেছে, টার্কি ঘুরেছে, এখানে ঘুরেছে, বার্মা ঘুরেছেন। তো সামহাও আদার ওনার ওই হালিদা নামটা, খালিদা পছন্দ, কিন্তু হালিদাটা হলো টার্কিশ প্রোনাউন্সিয়েশন অফ খালেদা। টার্কিতে আপনারা দেখবেন কামাল আতাতুর্কের সময় হালিদ এদিব হানাম নামে তার পলিটিক্যাল কম্প্যাট্রিয়েট ছিলেন একজন। তো কোনো কারণে বাবা খালেদা রাখবেন, কিন্তু আদ্য অক্ষর হতে হবে। তো সেই জন্য হালিদার সঙ্গে আবার হানম আসে, খানম আসে না, তো হালিদা খানম, এটা হলো আমার প্রাইমারি নাম। আর ওই আমাদের সব ভাই বোনের নামের আদ্য অক্ষর এইচ। আমার 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 যে ফ্যামিলিকে আমরা ডাকি হাবিব হুমায়রা বলে, হাবিব হলেন বাবা, মা হলেন হুমায়রা। আমরা একটা বায়োগ্রাফি লিখছি আমাদের পরিবারের উপরে সব ভাই বোন মিলে, বাবা মাকে সামনে রেখে, সুতরাং ওটা বের হলে আমি শেয়ার করবো। বাট মানেটা হলো যে অমর, যদি আমার বাবা বলে থাকেন আর আমার যদি ঠিক মনে থাকে, যে যে কখনো মৃত্যু হয় না, যার যে অমর। এই জি, এবং মানুষের, মানে আমি একটা কথা বলতে চাই, মানুষের নামের একটা প্রভাব তার ক্যারিয়ারের উপরে, তার জীবনের উপরে। তো বলবো একদম পারফেক্ট নাম, কারণ আপনার কাজ দিয়ে আপনি অলরেডি বাংলাদেশে একটা অমরত্বের জায়গায় চলেই গেছেন। তো আপনার নামের সার্থকতা অলরেডি আমরা দেখতেই পাচ্ছি। আমি আগে একটু ব্যাক করতে চাই যে একজন নারী হিসেবে আমার মনে হয় যে যে চ্যালেঞ্জ গুলো আপনি ফেস করেছেন, কারণ আমি টাইমটা বোঝার চেষ্টা করছিলাম, 1971 এবং 1970 যুদ্ধটার সময় আপনি আমেরিকাতে ছিলেন, এরপরে ফেরত আসার পর 1978 আপনি এমপিএইচ করতে গিয়েছেন। তো এর মাঝখানের সময়টা আমি যতটুকু বুঝতে পেরেছি, আপনি কিন্তু নিজেকে তৈরি করেছেন প্রতিদিন, যে কিভাবে আমি এরকম কঠিন একটা সাবজেক্ট আমি পড়বো, এবং পাশাপাশি তখন ক্লিনিক্যাল অ্যাটাচমেন্টও ছিল। সো এই সময় আপনি কোন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন? আপনার সন্তানদেরও আমার মনে হয় যে এই সময়টার মধ্যেই হয়তো জন্ম। সো মানে এই চ্যালেঞ্জটা কি কি ছিল নারী হিসেবে, এবং বাসা থেকে কোনো বাধা এসেছে কিনা যখন আপনি জনস্বাস্থ্যকে বেছে নিয়েছেন একজন চিকিৎসক হিসেবে? ওই সময়টা খুব একটা ক্রিটিক্যাল সময় ছিল। আমি যদিও আমার সন্তান কিন্তু আমার বিয়ের পরে 1.5 বছরের মধ্যে হয়েছে, সুতরাং বড় মেয়েকে আমি দেশে রেখে কিন্তু আমেরিকা গেছি 6 মাসের যে ট্রেনিং। তো আমার হাজবেন্ড দেখেছে, আমার ছোট বোন ওই সময় যুদ্ধ লাগার জন্য আমার মায়ের বাড়ি, আমার ছোট বোন ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, ও অলমোস্ট নিজের বাচ্চার মতো করে নিয়ে দৌড়াদৌড়ি যেখান করতে, রংপুর থেকে ঢাকা এসছে। তো ওই টাইমটা খুব ক্রাইসিসের টাইম ছিল, এবং আমরা আমেরিকাতে বসে একটা সাংঘাতিক একটা চিন্তার মধ্যে ছিলাম যে পুরো পরিবার দেশে আছে। তো ওটা একটা স্ট্রাগল গেছে আমার প্রথম জীবনে। ফিরে গিয়ে যখন মোহাম্মদপুর ফার্টিলিটিতে আমি জয়েন করলাম, তখন আমি যদি নিজেকে দেখি তাহলে আমার সাহস অনেক,
কেউ দূর থেকে যদি দেখে, এটা করব, হ্যাঁ করব, ল্যাপারোস্কোপি করবো, হ্যাঁ পারবো না কেন, ও যদি পারে আমি তো শিখছি। কন্ডোস্কোপি করো, আমি সিঙ্গাপুরে গেলাম, কেইএম হসপিটাল, ওখানে প্রফেসর রাতনামের নাম আমরা অনেকে জানি। প্রফেসর রাতনাম কিন্তু আমাদের ওজিএসবি কনফারেন্সে অনেকবার এসছেন। তো আমি যখন গেলাম বললাম স্যার আমাকে শিখিয়ে দিল, আমি বললাম যে এরপরে কিন্তু আমার আরো 2জন ডাক্তার আসবে। ও বলে আর 2জন ডাক্তারকে পাঠিও না, তুমি নিজেই শিখাতে পারবে। তো এই যে আমি কনফিডেন্স অ্যাকোয়ার করলাম, এবং রাতনাম আমাকে বললেন তাহলে ইউ ডোন্ট হ্যাভ টু সেন্ড এনিবডি, ইউ ক্যান ট্রেন দ্যাম। এতে তো আমার সাহস আরো বেড়ে যায়। আর আমি যখন যেটা করি খুব মনোযোগ দিয়ে করার চেষ্টা করি, ফাঁকি দেই না, নিষ্ঠার সঙ্গে করার চেষ্টা করি, এবং ওই যে এক ধাপ এগিয়ে যাব আমি এটা জানলে পারে, এই যে আনন্দটা, এই আনন্দটা বিরাট একটা বড় ব্যাপার, এবং ওটার জন্য আমি যে কোনো চ্যালেঞ্জ নিতে রাজি আছি সব পথে। সুযোগ চাইলে সুযোগ পাওয়া যায়, আমার যেটা শিক্ষা ওই সময়কার, if you contribute, if you do well, if you want to learn, if you want to deliver, তাহলে কিন্তু সুযোগটা আল্লাহ তাআলাও দিয়ে দেয়, and you get that. এটা কিন্তু আমি আমার জীবন থেকে আমি বলবো, এবং সেদিনের জন্য শুধু না, সেদিন তো হয়তো বলতে পারে ও আপনি তো ইউনিক একজন ছিলেন, হ্যাঁ ইউনিকই ছিলাম, কিন্তু ইউনিকই ছিলাম, চেষ্টা করেছি, কাজ করেছি, দয়া মায়া করেছি, দিয়েছি, আদর করেছি। আমি যখন স্টেরিলাইজেশন রুমে যেতাম, প্রত্যেকটা ক্লায়েন্ট বলতো যে ম্যাডাম আপনি আমার আপা, তখন তো ম্যাডাম চালু হয়নি, আপা আপনি আমার লাইগেশনটা করে দিবেন। এখন আমি কি সব রোগীর লাইগেশন করতে পারি? আমি আসবো, আপনার মাথার কাছে আমি থাকবো। বাইরে যাচ্ছি, হাজবেন্ড বলছে আপা আপনি নিজের হাতে আমার ওয়াইফের কাজটা করে দেবেন, এমআর করা, স্টেরিলাইজ। এই যে মানুষের কনফিডেন্স, এটা আসে কোথা থেকে? এটা হৃদয় থেকে আসে, এটা দরদ থেকে আসে। আপনি বারান্দায় সব ভিড় হয়ে আছে, আমি বারান্দায় একটা হাঁটতে গেলাম, একটা বাচ্চা পেশাব করছে, একটা বাচ্চা কলার চোকা ফেলছে, একটা বাচ্চা কাঁদছে, আমি যদি গিয়ে বাচ্চাটাকে একটু আদর করি, বাবাটা কি মনে করে? বাবাটা খুশি হয়ে যাবে, অপেক্ষা করছে। এই আমার দেয়াটা তো আমার পয়সা খরচ হচ্ছে না, কিন্তু আমি যে মায়াটা দিলাম, এটার কিন্তু বিরাট একটা মূল্য আছে, আপনার কাছে আছে, যাকে দিচ্ছেন তার কাছে আছে, এবং আপনি যা দেবেন তা অনেক গুণ ফেরত আসবে আপনার কাছে। আপনি যে সম্মানটা পাচ্ছেন ওটা দাঁড়িপাল্লা দিয়ে মাপতে পারবেন না, আপনি যে ভালোবাসাটা পাচ্ছেন ওটা দাঁড়িপাল্লা দিয়ে মাপতে পারবেন। এই যে দেয়াটা, আমি এটা কোথা থেকে শিখেছি? বোধহয় মায়ের কাছ থেকেই শিখেছি। মাকে দেখতাম ভীষণ মায়া করতো, সবাই ভালোবাসত। বাবা আমাদের শাসন করতেন, আমাদের ডিসিপ্লিন শিখিয়েছেন, কিন্তু উনিও অনেক দিয়েছেন। আমার মনে হয় যে আমি বাড়ির থেকেই এই জিনিসটা শিখেছি, যে দিতে হবে এবং অ্যাকোয়ার করতে হবে। অ্যাকোয়ারটা বোধহয় মায়ের কাছ থেকে পেয়েছি, মানে তাকে সব ক্লাস 9-এ পড়তে মায়ের বিয়ে হয়েছে, তারপরে উনি ম্যাট্রিক পাস করেছে, আমি হয়ে গেছি তখন। তারপরে উনি মিডফোর্ড মেডিকেল স্কুলে ভর্তি হয়ে এলএমএফ কমপ্লিট করেছেন, তারপরে এমবিবিএস কনডেন্স করেছেন, আমরা দুজন একই সময় কনডেন্স করেছি, আমি 1 বছর আগে বের হয়েছি, আম্মা 1 বছর পরে। দ্যাট ওয়াজ দ্য লাস্ট ব্যাচ। আমি বললাম এই লাস্ট ব্যাচে না হলে তো এমবিবিএস হতে পারবে না, আসো জয়েন করো। তো এইরকম আমাদের মিউচুয়াল যে সাপোর্টিংটা ছিল, মায়ের সাপোর্ট, বাবার সাপোর্ট, এই সাপোর্টিং এনভায়রনমেন্টে আমরা মানুষ হওয়ার জন্য হয়তোবা আমার যে স্টেমটা ওয়াজ এ রোবাস্ট স্টেম। আমার শাখা প্রশাখা ছড়াতে কষ্ট পেতে হয়নি, আমার চাইতে কষ্ট পেতে হয়নি, আমাকে পেতে কষ্ট পেতে হয়নি, ব্লেসিংস ছিল। আর আমি যারা শুনছি তাদেরকে যেটা বলি যে দেখো, জীবনে অনেক মানুষ তোমাকে দেবে, যারা দেবে তাদেরকে কখনো ভুলে যাবে না। যারা তোমার মেন্টর, যারা তোমাকে দোয়া দিয়েছে, যারা তোমাকে ইন্সপায়ার করেছে। আমি যখন এমপিএস করতে চাই, টিএ চৌধুরী স্যারের কাছে বিদায় নিতে গেলাম, যে স্যার আমি চললাম, কেন তার আগে এমসিপিএস পাস করেছি, স্যার পাস করিয়ে দিয়েছেন। আমি বললাম স্যার এখন তো আমি এমপিএস করতে যাচ্ছি, আপনি দোয়া করবেন। তো স্যার বললেন খালি এমপিএস করে আসবেন না, আপনি ডক্টরেট করে তারপরে ফিরবেন। কয়জন বলে? এই একটা মাত্র ব্যক্তি যে আমাকে বললে যে আপনি ডক্টরেট করে ফিরবেন। আমি আজও পর্যন্ত মনে রাখি, স্যারের সঙ্গে যখন দেখা হয় স্যারকে সালাম করি। তো এদেরকে মনে রাখতে হবে। আমরা হয়তো করে উঠতে পারি না, কিন্তু মনে করি, দোয়া করি যে আল্লাহ ওনার সুস্থ রাখো। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু আমাদের, এই যে গ্রেটফুলনেসটা যেমন বাবা মার প্রতি থাকবে, তেমনি লাইফে যারা মেন্টর, যারা উৎসাহ দিয়েছেন, যারা কোনো না কোনো ফর্মে সাপোর্ট, এই যে রজার রুশে, ও তো আমাকে সিলেক্ট না করলেও পারতো, ও একটা শাড়ি পরা মেয়ে, হি ডিড ইট। আমি তার প্রতি গ্রেটফুল। আজও খবর নেই, রজার হাউ আর ইউ ডুইং, কেমন আছে, তোমার বাচ্চারা কেমন করছে, কি করছে, এই যে মনে করা আমার জন্য। বাংলাদেশে গেলাম, একটা ছোট গিফট নিয়ে আসলাম, তার ওয়াইফ দেখা হলো ঢাকা, এখানে ওয়াশিংটনে, ওয়াইফের জন্য একটা কিছু দিলাম, সুজান তোমার কথা মনে করে আমি। এই যে মায়াটা, অন্তরের যে ব্যাপারটা, এটা কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই। আমার মনে হয় না এটা আমাদের ভোলা উচিত, এটা মনে রাখা উচিত।
এটা এটা হলো আমার ব্যক্তিগত একটা ব্যাপার এবং আমি এটাকে খুব প্র্যাকটিস করি। আমি আরেকটা জিনিস, হ্যাঁ জি জি ম্যাম, আমি মানে যেটা বলছিলাম মানে মুগ্ধ হয়ে শুনছিলাম যে প্রত্যেকটা ওয়ার্ড থেকে মনে হচ্ছে শেখার কিছু আছে, মানে কাজটা যে মায়া দিয়ে করতে হবে, মেন্টর মেন্টির যে সম্পর্কের জায়গাটা। ম্যাম এখানে দুইটা প্রশ্ন আমার আছে। একটা হচ্ছে যে আমরা আপনার মেন্টরদের সম্পর্কে জেনেছি, যাদেরকে আপনি মেন্টরশিপ করেছেন এই দীর্ঘ 35 বছরের জার্নিতে। আমি জানি অসংখ্য মেন্টি আপনার আছে যারা আপনাকে আমি জানি রেগুলার যোগাযোগ করে বা তারা বিভিন্ন বিশ্বে খুব ভালো ভালো জায়গায় কাজ করছে। এই মেন্টরশিপ জার্নিটাকে ম্যাম আপনি কিভাবে ইভালুয়েট করেন? আমি এটা 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 হ্যাঁ, এটা ওইখান থেকে শুরু হবে যে আমি ওই যে দেশি প্রতিষ্ঠান করব, তার দুটো উদ্দেশ্য ছিল। একটা উদ্দেশ্য হলো যে আমি দেশের লোককে পাবলিক হেলথে উৎসাহিত করতে চাই। আমার যারা ছোট ভাই বোন আছে, যারা মেডিকেল কলেজ থেকে বের হচ্ছে, আমি আমার পথে তাদেরকে টানতে চাই। আমার যে রিলে রেস, ওই রিলে রেসের মধ্যে তাদেরকে নিয়ে আসতে চাই। এটা হলো 1 নম্বর। তো এখন এইটা করতে হলে তো আমার একটা পাত্র দরকার, একটা প্ল্যাটফর্ম দরকার। তখন আমি এই বিএফআরপিটাকে একটা প্ল্যাটফর্ম নিলাম, আর তারপরে আমার বোর্ডকে বললাম যে স্যার, এই বিএফআরপি তো শেষ হয়ে যাবে, কালকে পয়সা শেষ হয়ে গেলে আমার তো বন্ধ হয়ে যাবে। তা আমি এটাকে একটা ইনস্টিটিউট করতে চাই। তো এটা বাংলাদেশ, এটাকে বারপাট নামে পরিচিত, সবাই জানে। আমি এটাকে 17 বছর চালিয়েছি। তো বাংলাদেশ ইনস্টিটিউট অফ রিসার্চ অন রিপ্রোডাক্টিভ হেলথ অ্যান্ড টেকনোলজি, এর মধ্যে এসেনশিয়াল আছে। আমি যখন বললাম তখন স্যার, যিনি সেক্রেটারি ছিলেন, বললেন যে খুব ভালো কথা, ঠিক আছে, আপনি একটা প্রপোজাল দাঁড় করান। আমি তখন আমার বোর্ডকে সঙ্গে নিয়ে আমি একটা প্রপোজাল দাঁড় করালাম যে আমি এটাকে একটা ইনস্টিটিউট করতে চাই। ফান্ডিং আমি জোগাড় করব, সরকার দিলে ভালো, সরকার যদি নাও দেয় ফান্ডিংটা আমার রেসপন্সিবিলিটি, আমি করব। তখন আমি এটার পুরো একটা ড্রাফট করলাম, একটা পুরো প্রপোজাল ড্রাফট করলাম, করে তখন বিভিন্ন সমস্যার মধ্যে হয়ে গেল। ওটা পরে বলবো, যে ওটা এখন বলতে চাই না। যে হয়ে গেল যে আচ্ছা হালিরা, আমি 3টা অপশন দিয়েছিলাম যে আমাকে ওই ইনস্টিটিউটের মধ্যে ঢুকাও, আর অথবা এখানে ঢুকাও, যেমন নিপটে ঢুকাও, অথবা বিএমআরসি তে ঢুকাও। একটা একটা ডিপার্টমেন্ট নিয়ে আমি থাকতে চাই, এটার সাস্টেনেবিলিটি আমি চাই, অথবা আমাকে একটা সেপারেট ইনস্টিটিউট হতে দাও। তো শেষ পর্যন্ত ডিসিশন হলো যে ইউ উইল ক্রিয়েট এ সেপারেট ইনস্টিটিউট। ওইটাই বারপাট নামে মন্ত্রণালয়ের রেজলিউশনের মাধ্যমে এবং রাষ্ট্রপতির নির্দেশক্রমে সিগনেচারে কিন্তু এটা তৈরি হলো অ্যাজ এ কোয়াসি গভর্নমেন্ট, মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা হিসাবে হলো। এবং এটার 17 মেম্বার বোর্ড ছিলেন, তার চেয়ার ছিলেন হেলথ সেক্রেটারি। আমি যখনই 3 মাস পর পর মিটিং করেছি, আমি কিন্তু সরকারি চাকরি করিনি, কিন্তু হেলথ সেক্রেটারির পাশে বসে উনার মেম্বার সেক্রেটারি হয়ে আমি 16 বছর মিটিং করেছি। 16 বছরকে আপনি 4 দিয়ে গুণ করেন, তাহলে কতজন কতগুলো মিটিং করেছি, এবং সেক্রেটারি সাহেবের পাশে বসে। আমি মনে করি যে এটা একটা বিরাট পাওয়া আমার। ওই ইনস্টিটিউশনটা, ওই অনেকে বলেছে এত বড় মেম্বার দিয়ে আপনি ইনস্টিটিউট কেন করেছেন। আমি বললাম, দেখেন, হেলথ সেক্রেটারির অ্যাপয়েন্টমেন্ট নিতে আমাদের দেশে তখন 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ লাগে। সেই জায়গায় আমি প্রতি 3 মাস যদি সেক্রেটারি সাহেবের পাশে বসে মিটিং করতে পারি, আমি যা শিখেছি যদি স্যারকে এবং যারা আমার মেম্বার আছেন আমি তাদের কাছে পৌঁছে দিতে পারি, আমি অ্যাডভোকেসি করার এত ভালো সুযোগ আমি কোথাও পাবো না। আমি তথ্যগুলো নিয়ে যখন আমি রিসার্চ করে আমি ওনাদেরকে বলবো যে আমি এইটা পেয়েছি, এই কারণে মা মরে যাচ্ছে, এই মরবিডিটিতে মায়ের এত কষ্ট হচ্ছে, এই অ্যাডোলেসেন্টের এই সমস্যা, এই ফ্যামিলি প্ল্যানিং মোস্ট ইফেক্টিভ আমি করে দিচ্ছি আমি আপনাকে, এই অ্যাডভোকেসিটা করার আমার প্ল্যাটফর্ম দরকার ছিল। সেটা বারপাটটা হলো প্ল্যাটফর্ম, এবং আমার কমিটিটা ইজ এ মেন্টরিং প্ল্যাটফর্ম। আই নিডেড দেয়ার মেন্টরশিপ, আই নিডেড দেয়ার সাপোর্ট। এবং আমি ইচ্ছা করে এখানে সাহস বলবো, সেক্রেটারি পাশে বসে, তখন তো পাওয়ার পয়েন্ট নাই রে ভাই, তখন কি করছি, ট্রান্সপারেন্সি বানাচ্ছি, ওভারহেড প্রজেক্টর। ইউএনএফপি কে বললাম, তাহেরা ছিলেন, তাহেরা আমি এখানে জয়েন করেছি ভাই বিএফআরপি তে, একটা ইলেকট্রিক টাইপরাইটার নাই, ম্যানুয়াল টাইপরাইটার দিয়ে আমার টাইপিস্ট করে, আমার যদি একটা লাইন ভুল হয় পুরো পিসটা টাইপ করতে হয়। বলে যে আপা কি কি লাগবে আপনি বলেন। তো আমি তখন ইলেকট্রিক টাইপরাইটার একটা, তারপরে ওভারহেড প্রজেক্টর, বলে আপনি কিনে নিয়ে চলে যান, বিলটা আমাকে দেন, আমি ইউএনএফপি থেকে দিয়ে দেবো। এই সাপোর্টও পেয়েছি। তারপরে ওভারহেড প্রজেক্টরে আমরা তখন ওই ট্রান্সপারেন্সি বানিয়ে তখন করতাম। আমি যখন পড়াশোনা করেছি তখন কিন্তু ল্যাপটপ ছিল না, মেইন ফ্রেমে আমার কাজ করেছি, ওই খটখট করে টিক টিক করে কার্ড পাঞ্চ করেছি, কার্ড পাঞ্চ করে নিয়েছি। আমি ঢাকার কাজ করি, আইএসআরটি থেকে কার্ড পাঞ্চ করে 3 সুটকেস কার্ড নিয়ে আমেরিকা গেছি, ওখানে বসে কাজ করেছি। সুতরাং এগুলো কিন্তু ইতিহাস, এগুলো আমার লেখা উচিত আসলে। তো এনিওয়ে, আমি যেটা বলছিলাম যে তখন এই প্ল্যাটফর্মটাতে আমি প্রথমেই শুরু করলাম যে রিপ্রোডাক্টিভ হেলথ সম্বন্ধে মানুষকে জানানো। আমি একটা করে সেশন করতাম, সবাইকে দাওয়াত করতাম যে আসো আমি রিপ্রোডাক্টিভ হেলথ নিয়ে কথা বলবো, একটু চা নাস্তা দিব, এর বেশি কিছু দিতে পারবো না।
তো আমাদের দোজা দোজা ভাই ছিলেন, দোজা স্যার, ওনাকে ডাকলাম। উনি তখন বোধহয় আইসিডিডিআরবিতে কোথাও আছেন। তো বলে, হালিদা আপনি রিপ্রোডাক্টিভ হেলথের মিলাদ পড়ছেন? আমি বললাম, স্যার আপনি যা ভালো মনে করেন, মিলাদই পড়ছি, মিলাদ পড়েই তো শুরু করতে হবে, তারপরে আমি আগাবো। তো তখন এই যে লাইফ সাইকেল অ্যাপ্রোচ সম্বন্ধে তখন কিন্তু আমি বলা শুরু করছি, অ্যাডোলেসেন্টের কি সমস্যা। আমি টিভি প্রোগ্রামে করেছি, আমি 2 পক্ষ টিভি প্রোগ্রাম করেছি, হ্যাঁ, আধা ঘন্টা করে করে। তখন আমরা বিভিন্ন এক্সপার্ট, ফিরোজ আপাকে নিয়ে আসলাম আমাদের পলিক্লিনিকে। ওই আপা ছিলেন আমাদের আজিজ আজিজ ভাইয়ের ওয়াইফ, ওনাকে নিয়ে আসছি। ওনাদেরকে নিয়ে আমি তথ্য ঠিক করে দিয়েছি, আপা এইভাবে বলতে হবে, তো ওনারা বলেছেন, আমি প্রশ্ন করেছি। সো এই যে রিপ্রোডাক্টিভ হেলথটাকে প্রমোট করার জন্য যত রকমের ব্যাপার আছে, এবং রিপ্রোডাক্টিভ হেলথ করছি দেখে কিন্তু বিভিন্ন ডোনার আমার কাছে এসছে, ইউএনএফপি আমার কাছে এসছে, এবং আমি রিপ্রোডাক্টিভ হেলথ করি দেখে আমাকে ওয়ার্ল্ড ব্যাংক, আমাকে ডাব্লিউএইচওর বিভিন্ন কমিটিতে আমি থেকেছি। প্রথম কমিটি হলো ডাব্লিউএইচও টাস্ক ফোর্স ফর কন্ট্রাসেপটিভ সেফটি এন্ড এফিকেসি, এটা 5 বছরের টাস্ক ফোর্স, আমি ওটার মেম্বার করে দিল। রজার রশি আমাকে নমিনেট করলো, বলে হালিদা তুমি করেছো, আমি তোমাকে নমিনেট করছি। আমি প্রতি বছর জেনেভাতে একবার করে গেছি 20 বছর ধরে। তারপরে হয়তো ম্যাটার্নাল চাইল্ড হেলথ আসলো, ওইটাতে গেলাম। তারপরে হয়তো অ্যাবর্শন আসলো, ওটাকে বললো তুমি চেয়ার করো। তারপরে যে টাস্ক শিফটিং, যেহেতু আমরা প্যারামেডিক দিয়ে এমআর করছি, টাস্ক শিফটিং নিয়ে এমআরএ আমার অনেক জায়গাতে আমি গেছি, সাউথ আফ্রিকাতে গেছি, জেনেভাতে গেছি, আমি ইন্ডিয়াতে গেছি অনেক জায়গায়, যে আমাদের দেশে এই যে প্যারামেডিক দিয়ে আমরা করছি, দিস ইজ হোয়াট ইট ইজ। তো সুতরাং এই, এবং তাতে কি হলো, আমি তখন করতাম কি, তখন আমাদের একটা অ্যানুয়াল কনফারেন্স হতো বিএফআরপিতে এবং বারপাটেও। তখন অ্যানুয়াল কনফারেন্স হলে আমি তখন বিভিন্ন মেডিকেল কলেজের আমি ইন্টার্নদের ডাকতাম, 5th ইয়ার এবং 4th ইয়ার স্টুডেন্টদের ডাকতাম, যে তোমরা আসো আমার এই কনফারেন্স তুমি অ্যাটেন্ড করো। তো ওরা তখন আমার এই কনফারেন্স অ্যাটেন্ড করতো এবং পাবলিক হেলথের ব্যাপারগুলো ওরা জানতে পারতো, যে আমরা যেসব রিসার্চ গুলো করছি তার প্রেজেন্টেশন গুলো শুনতো। এবং পরে আমি অনেকের কাছে শুনেছি যে আমি এখন আইসিডিডিআরবিতে, আমি কিন্তু আপনার ওইটা অ্যাটেন্ড করার পরে আমি কিন্তু পাবলিক হেলথে গেছি। আমি হয়তো ভুলেই গেছি কারাই এসেছি, সবাইকে তো আর আমি। তারপরে আমি যখন শুরু করলাম, তারপরে স্টাডি গুলো শুরু করলাম, তখন ডাক্তারদের রিক্রুট করলাম, অনেকে আসতো, এবং আমার একটা ফ্রিডম ছিল। আমি এটা সুইডিশ সিডার থেকে 3 বছরের আমি কিন্তু অনেক টাকা পেয়েছি, এবং এটা তখন ওয়ার্ল্ড ব্যাংকের সাথে ট্রাস্ট ফান্ড হয়ে গেল, তো ওয়ার্ল্ড ব্যাংক আমাকে আলাদাভাবেই চেক দিত যাতে আমার সমস্যা না হয়। তো আমি কিন্তু 3 বছরের প্রজেক্টকে আমি নো কস্ট এক্সটেনশন দিয়ে 5 বছর চালিয়েছি, এবং যত রকমের রিপ্রোডাক্টিভ হেলথ রিলেটেড রিসার্চ করা যায়, যেমন ম্যাটার্নাল মরবিডিটি মর্টালিটি, ন্যাশনাল ওয়াইড মর্টালিটি রিপিট স্টাডি, অ্যাডোলেসেন্ট হেলথ, তারপরে কন্ট্রাসেপটিভ, এই যে আজকে ইমপ্লান্ট আমাদের দেশে আছে, নট প্লান্ট দিয়ে শুরু করেছি আমি, এটাকে 10 বছর আমি রিসার্চ করেছি, এর কারিকুলাম বানিয়েছি, ট্রেনিং দিয়েছি। আজকে বাংলাদেশে কোথাও গেলে, আপা আমাকে চিনছেন? আমি বললাম, কি ভাই? বলে, আমি আপনার নট প্লান্ট ট্রেনিং নিয়েছি। ভুলে গেছি আমি যখন ফিল্ডে যাই, কখনো আগে যেতাম, ধূপ করে এসে সালাম দিচ্ছি, কি রে কি সালাম দিচ্ছ কেন, পায়ে সালাম দিচ্ছ কেন? আপা আপনি আমাকে ডাব্লিউভি ট্রেনিং ইনস্টিটিউটে আপনি আমাকে পড়িয়েছেন, আপনি লেকচার দিয়েছেন। এই যে কি আনন্দ আমি বুঝে বলতে পারবো না। এই যে দেয়া হয়েছে, এবং আজকে যখন তুমি দেখছো যে না মানুষগুলো মনে রেখেছে, আমি খুব ট্রেনিং দিতাম, ওই যে সাহস হয়ে গেছে আমার। আমি রিপ্রোডাক্টিভ হেলথ এপিডেমিওলজি ট্রেনিং দিয়েছি, আমি অপারেশনস রিসার্চ কোর্স দিতাম, কোর্স দিয়ে সার্টিফিকেট দিতাম, 2 সপ্তাহের কোর্স। তারপরে আমি ক্লিনিক্যাল ট্রায়াল যেহেতু আমরা করতাম, আমার এফএসআই থেকে রিসোর্স পার্সন আসতো, আমি যেটুক টাকা ছিল আমি এদেরকে নিয়ে কিন্তু কক্সবাজার চলে যেতাম। এটা একটা বিরাট বড় গ্রুপ, আজকে এরা বিভিন্ন জায়গায়, কবির, ফয়সাল, ইউ নেম এনি এ লং নাম্বার অফ নেম, এদেরকে নিয়ে বললাম, শোনো পয়সা নাই, কিন্তু আমি কোনো কিছু দিতে পারবো না, খাওয়াতে পারবো আর লেকচার শোনাইতে পারবো, যাবা আর প্লেনে নিয়ে যাবো, এইটুকু টাকা আমার বাজেট ছিল, আমি সেটা ঢাকাতে খরচ করি আর কক্সবাজারে খরচ করি। সবাইকে নিয়ে কক্সবাজার গেলাম, ভীষণ মজা করলাম। আর ওখানে তখনও তো পর্যটনের যেটা বড় প্রথমটা ছিল, নাম ভুলে যাচ্ছি, ওখানে ছিল, আমি আমার সেক্রেটারি ছিলেন মঞ্জুরুল করিম, আমি বললাম স্যার একটু আপনি আসবেন, আপনি উদ্বোধন করে দিয়ে যাবেন, আপনার যাওয়া আসার খরচ আমি দিয়ে দেবো। তো হি কেম, উনি এটা উদ্বোধন করলেন। আর আমার আজকে ডাক্তাররা যারা বিভিন্ন জায়গায় আছে, ইউএনএফপিএ বলো, ডাব্লিউএইচও বলো, অনেক জায়গায়, সবাই সবাই বলবে যে ম্যাডাম আপা ওই ওই প্রথম ট্রেনিংটা ভীষণ আমাদের উজ্জীবনী, একটা সুরা পান করেছি আমরা, হ্যাঁ, ওটা এখনো মনে আছে। তো এই যে মানুষকে নিয়ে একটা জায়গায় যাওয়া, হ্যাঁ, কোনো পয়সা করে দিতে পারবো না, খাওয়াবো আর কথা শুনবো, যাবে ঠিক আছে, প্লেনের টিকিট হইচই করতে করতে প্লেনে করে গেলাম, ওটা আমার প্রথম দিকের ব্যাপার, ভীষণ আনন্দ, মজা করলাম সবাই।
এই যে মানুষকে টেনে নিয়ে আসা, কাছে টেনে নিয়ে আসা এবং একটা কাজের মাধ্যমে নিয়ে আসা, তাকে শেখানোর যে উদ্দীপনাটা আমার ভেতরে এবং তার মধ্যে যে ওই উদ্দীপনাটাকে ট্রান্সফার করা, আমরা ট্রান্সফার অফ টেকনোলজি বলি, আমি বলবো ট্রান্সফার অফ উদ্দীপনা, ট্রান্সফার অফ আরেকটা কিছু নতুন কিছু করার যে ইচ্ছাটা, এই ইচ্ছাটাকে আমি ট্রান্সফার করতে চাই এবং আমি করেছি। তো আমি যত স্টাডি হতো সব স্টাডিতে আমি নতুন নতুন লোক নেওয়ার চেষ্টা করতাম। ইভেন যারা ফিল্ড ওয়ার্কার, ফিল্ড ইন্টারভিউয়ার, একটা ফিল্ড ইন্টারভিউয়ার আসার পর আমি বললাম তোমাকে আর আমি নেবো না, তোমাকে যে সার্টিফিকেট দিলাম এটা দিয়ে তুমি অন্য জায়গায় চাকরি খোঁজো, আমি নতুন মেয়ে ঢুকাবো, নতুন মেয়েকে আমি রিপ্রোডাক্টিভ হেলথে ট্রেনিং দিব, নতুন করে সার্টিফিকেট দিব যাতে ও নিজের জীবনে এম্পাওয়ার্ড হতো। আমার এই সার্টিফিকেট তাকে অনেক মূল্য দিবে, দিয়েছেও, অনেকে আইসিডিডিআরবিতে গেছে, অনেকে বড় বড় প্রতিষ্ঠানে গেছে। এই যে রিপ্রোডাক্টিভ হেলথ সম্বন্ধে সে শিখেছে, ট্রেনিং নিয়েছে, ও যখন মুখ খোলে তখন মানুষ বুঝতে পারে, জিজ্ঞেস করে কোথায় ছিল তুমি। আমারই আমারই একজন কিশোর আজকে বাফেলোতে আছে, সে পিএইচডি, ও ও সে পিএইচডি করেছে, সরি, সে পিএইচডি করেছে, সে এখন ক্যান্সার ইয়েতে কাজ কাজ করছে। ওকে একবার ব্যাংককে পাঠিয়েছিলাম, ব্যাংককের একটা কনফারেন্স আছে তুমি যাও, তখন বারপাটে চাকরি করে। তো তখন গেল, তো তখন ফিরে এসে বলছে আমরা কেমন হলো কি হলো, বলে ম্যাডাম একটা খুব মজার জিনিস, আমি যখন কমেন্ট করছি, কমেন্ট তো করলাম, তারপরে বলে কি তুমি কোথা থেকে আসছো, তুমি কোন ইনস্টিটিউশনে আসছো। মানে কমেন্টের পেছনে যে রিসার্চ ল্যাঙ্গুয়েজ এবং যে রিপ্রোডাক্টিভ হেলথ ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজটাই 25 জনের মধ্যে একজন করে দেয় তোমাকে, and you learn that language। এবং এই ল্যাঙ্গুয়েজটাই আমি ওখানে বসে শেখাবার চেষ্টা করেছি, আমি যেটা শিখেছি আমি শেখাবার চেষ্টা করেছি। আমি সিডিসির রিসার্চ মেথোডোলজি শিখিয়েছি, আমি সিডিসির একজনকে ডেকেছি, হ্যানি, আমি হ্যানি তুমি আসবে, প্রথম লেকচারটা তুমি দিয়ে যাও, আমি তারপর গুলো দিতে পারবো। অ্যান্ড হি কেম বাই, সে আটলান্টা থেকে আসলো আমার ইনস্টিটিউটে এসে প্রথম লেকচারটা দিল, বই আমি নিয়ে এসেছিলাম ওখান থেকে, বইগুলোকে আবার বাঁধালাম, সবাইকে দিলাম। এই যে করার ইচ্ছা এবং নতুনকে জানার ইচ্ছা এবং নতুনকে বিতরণ করার ইচ্ছা, আমি যেটা করেছি, আমার বাগানে ফুল হয়েছে, তোমার ইচ্ছা করবে না দিতে, দিতে ইচ্ছা করবে। যাকে ভালোবাসো, যাকে ভালোবাসতে চাও তাকে একটা গোছা, একটা দিলে, একটা গোছা দিলে, একটা ফুল দিলে, এই যে দেওয়াটা, আমি মনে করি জ্ঞান যেটা আমাকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছে আহরণ করার, আমি যদি এটাকে আজকে আহ বিতরণ করি, আমরা আমরা যেটা আর্ন করি, আমরা জাকাত দিই, তো আল্লাহ বলে যে তুমি যা আর্ন করেছো তার উপরে একটা 2.5% তুমি জাকাত দাও। তোমার জ্ঞানটাও একটা আর্নিং, এটার জাকাতও তোমাকে দিতে হবে, না হলে তুমি অপরাধ করবে। এটা জাকাত তুমি কিভাবে দিবে, তুমি ট্রেনিং দিবে, তুমি মানুষকে সাপোর্ট করবে, তুমি মানুষকে মেন্টরিং করবে, তুমি মানুষকে শিক্ষা দিবে, তুমি মানুষকে রেফারেন্স দিবে, তুমি মানুষকে নমিনেট করবে যে এখানে একটা সুযোগ আছে, দেখো তুমি যেতে পারো কিনা। আমি অনেক অস্ট্রেলিয়া থেকে আসলো, আমি আমার লোককে পাঠালাম, আমি ফোর্ড ফাউন্ডেশন উঠে গেল, তখন কিন্তু আমাকে একটা বড় গ্রান্ট দিয়ে গেল, একটা এন্ডাওমেন্ট গ্রান্ট দিয়ে গেল অনেক বড়, আর কিছু স্কলারশিপ গ্রান্ট দিয়ে গেল, আর 2-3টা বড় বড় রিসার্চ করার গ্রান্ট দিয়ে গেল। ওইটা ওইটা আমাকে আগাতে অনেক সাহায্য করেছে এবং আমার অনেক স্টাফকে আগাতে, আমি নামগুলো অনেকেই জানে, আমি এখন কার নাম বলতে গিয়ে কাকে বলবো, সুতরাং আমি হপকিন্সের স্কলারশিপে পাঠিয়েছি, আমি থাইল্যান্ডে পাঠিয়েছি, আমি, এরা সব বড় বড় জায়গায় পরবর্তীতে চাকরি করেছে, বড় বড় জায়গায় বসে আছে, তারা যদি শোনে তারা জানবে, তারা তাদের নিজেদের লোকজনকে বলবে। এবং ওই যে আমি পথ ধরা, পথ চলতে শিখিয়েছি। মাস্টার্স করতে গেলে সে কিন্তু মাস্টার্স করে বসে থাকেনি, ম্যাডাম ডক্টরেট করেছে আমি খালি মাস্টার্স করে বসে থাকবো, একটা জিদ হয়েছে, পিএইচডি করে ছেড়েছে। এমন কেউ নাই যে বারপাটে থেকেছে, মাস্টার্স করেছে এবং পিএইচডি করেনি, আই উইল নট ফাইন্ড এনিওয়ান। কোনো না কোনো ভাবে সে রাস্তা বের করে, কখনো ইউরোপে গেছে, কখনো এখানে গেছে, কখনো বিভিন্ন জায়গায় সে রাস্তা বের করে নিয়েছে, পথ বের করে নিয়েছে উপরে ওঠার, আরো পড়াশোনা করার, পাবলিকেশন করার, আরো শাইন করার। এই যে আমি মনে করি যে এটা আমার একটা বিরাট পাওনা, এই যে আমি পথ দেখিয়েছি, এই যে পথের আলো দেখিয়েছি, এটা কিন্তু একটা বিরাট বড় পাওনা আমার। এবং তারা ওই জায়গাতে গিয়েছে, আমি আজকেও কন্ট্যাক্ট করি, তারা অনেক সময় ভুলে যায়, আমি তারপরে মেসেঞ্জারে বলি কেমন আছে, কেমন চলছে, আমি একটু সময় নিয়ে আমি তাদেরকে উৎসাহিত করতে চাই, আমার একটু সময় দিতে চাই আমি। সুতরাং এইটা একটা আমার, এবং বারপাটটা যে 16 বছর আমি চালিয়েছি, এরপরে আমি ওটা ছাড়লাম কেন অনেকে প্রশ্ন করতে পারে, আমি সরকারের কাছ থেকে আশা করছিলাম যে সরকার এটাকে নিয়ে নেবে, কারণ আমি তো সারা জীবন ওখানে বসে থাকবো না, আমি তো সারা জীবন অনেক করলাম, নতুন প্রপোজাল আনতাম, নতুন টাকা আনতাম, নতুন মানুষ আনতাম, নতুন রিসার্চ করতাম, করতে করতেও মানুষ একসময় টায়ার্ড হয়ে যায়, বললাম না এনাফ করেছি, এখন সরকার যদি এটাকে নিয়ে নেয়, আমার এন্ডাওমেন্ট অত বড় গ্রান্ট আছে,
সরকার আরো কিছু মানে প্রতি বছর যদি কিছু দিয়ে দিত তাহলে আমি সরকারের হাতে দিয়ে দিতাম রিক্রুট। তারপরে আমি বললাম যে এখন আমাকে ছেড়ে দাও, আমি যেতে চাই। এই সরকারের হাতে চলে গেল। এখন এটা চলছে, কিন্তু এটা ওই রিসার্চ ব্রেইনটা আর আসে না। এখন একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অবস্থাতে আছে। যে পর্যন্ত না আবার রিসার্চ ব্রেইনকে তারা রিক্রুট করবে এবং স্বাধীনতা দেবে রিসার্চ করার, এটা আর আগের মতো হবে না। এটা এখন চলছে কোনো মতে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই প্ল্যাটফর্মটা আমার একটা বিরাট জীবনের তৈরির একটা চ্যালেঞ্জ, তৈরি করতে পেরেছি, চালাতে পেরেছি, এবং এই প্ল্যাটফর্মটা আমাকে অনেক জায়গায় সুযোগ দেয়, এবং এটার নাম আমি রেখেছি রিপ্রোডাক্টিভ হেলথ। এখন আরেকটা জিনিস বলবো, 94-এ আমাদের কায়রো কনফারেন্স হলো, মনে আছে সবার? আইসিপিডি, ইন্টারন্যাশনাল কনফারেন্স অন পপুলেশন এন্ড ডেভেলপমেন্ট, বিরাট বড়। তখন থেকেই রিপ্রোডাক্টিভ হেলথ নাম সারা দেশে ছড়ালো, সারা পৃথিবীতে ছড়ালো। তার আগে কিন্তু দেশে আমি করেছি। আমি 86-এ 87-এ রিপ্রোডাক্টিভ হেলথ নাম দিয়ে ইনস্টিটিউট করেছি। 87-এর পরে যে 93, 94, তখন কিন্তু বিশ্ব রিপ্রোডাক্টিভ হেলথ জানলো, রিপ্রোডাক্টিভ হেলথের ডেফিনেশন হলো। আমি তখন বাংলাদেশ থেকে কিন্তু আমরা বড় টিম, আমরা তখন প্রিপারেটরি কমিটি 2 ছিল 93-তে, 94-এর প্রথম দিকে ছিল প্রিপারেটরি কমিটি 3, ওটা দুটোতেই আমি গেছি। আমাকে সেটপা স্পন্সর করেছে, এবং ফাইনালটা ছিল কায়রোতে। এখানে একটা গল্প আমি বলি যে যখন প্রিপারেটরি কমিটি 2-তে গেলাম, তখন আমাকে কোনো কারণে ওই সেটপাতে আমি নোট লিখছিলাম, কারণ ওখানে উইমেন ম্যানেজমেন্ট গ্রুপ, ওরা কিন্তু টেকনিক্যাল গ্রুপ না, উইমেন ম্যানেজমেন্ট, উইমেন লিডারশিপ গ্রুপ। তো ওরা আমাকে স্পন্সর করেছিল, ওটা পেগি কার্লিন তখন ওটা ফাউন্ড করেছিল। তো আমাকে বললো, হালিদা তুমি আসো, তুমি আমাদের টিমের সঙ্গে থাকবে। তো আমি বললাম যে করো, তোমরা আলোচনা করো, আমি আমি লিখি, আমি মিনিটস লিখি, যে নোট করি, যে নোট টেকার। কারণ আমি তখন শিখছি, ওদের জেনারেল ল্যাঙ্গুয়েজ গুলো শিখছি, আমরা তো টেকনিক্যাল লোক। আমি তখন নোট টেকার করলাম এবং আমি প্রেজেন্ট করলাম নোটটা। আমি যখন প্রেজেন্ট করলাম তাদের খুব পছন্দ হয়ে গেল। তো ওরা তখন বললো, আমি তোমাকে এশিয়া রিজিয়নের স্পোক্স পার্সন করতে চাই, কমিটির আমি চেয়ার করতে চাই। তুমি এশিয়া রিজিয়নের প্রবলেমগুলোকে নিয়ে আসবে বিভিন্ন জনের সঙ্গে কথা বলে, এবং আমি ডায়াসে তোমাকে 10 মিনিট সময় দিব ফ্রম দ্য এনজিও সাইড, যেটা তুমি যখন প্লেনারি সেশন চলবে, ইউএন কমিটি গুলো কিভাবে চলে, বড় বড় 198 কান্ট্রির লোক আছে, উপরে চেয়ার আছে ওখানে। তো তখন আমি তোমাকে 10 মিনিট সময় দিব, তুমি এশিয়া রিজিয়নের যে ইস্যুগুলো আছে রিপ্রোডাক্টিভ হেলথ রিলেটেড, এটাকে তুমি প্রেজেন্ট করবে। আমি তো পড়ি মরি করে লেখালেখি শুরু করে দিলাম, কিভাবে 10 মিনিটের মধ্যে প্রেজেন্ট করতে হবে, ওইটা করলাম এবং শুনলাম যে ভালো হয়েছে খুব। তারপরে যখন প্রেপকম 3 আসলো, 3-তে তখন কিন্তু ওই যে প্রোগ্রাম অফ অ্যাকশন বইটা ফাইনাল হচ্ছে, ওখানে 13টা চ্যাপ্টার আছে, তার মধ্যে 7 নম্বর চ্যাপ্টার হলো রিপ্রোডাক্টিভ হেলথ। তো আমি শুনলাম যে আমাকে ওই 7 নম্বর চ্যাপ্টার যে রিপ্রোডাক্টিভ হেলথ, ওইটার ভাইস চেয়ার বানিয়ে দিয়েছে, এবং চেয়ার হলো অ্যাম্বাসেডর বিগম্যান। তো আমার কাজ ছিল এই চ্যাপ্টার 7-এর যে ড্রাফটিংটা করা হয়েছে, ওই ড্রাফটটাকে অল 198 কান্ট্রির কাছ থেকে ভেটিং নিতে হবে, তাদের প্রত্যেকটা ওয়ার্ড এবং প্রত্যেকটা সেন্টেন্স তাদেরকে এগ্রি করতে হবে। তো এই যে নেগোসিয়েশন করা, অ্যাডভোকেসি করা, এবং ফাইনাল ওই চেয়ারে বসে কো-চেয়ার আমি অ্যাম্বাসেডর বিগম্যানের পাশে কো-চেয়ার হয়ে আছি, আমি লাইনকে লাইন পড়ছি এবং অ্যাপ্রুভ করিয়ে নিচ্ছি। এর মধ্যে অ্যাম্বাসেডর বললো যে আমার একটু হাই লেভেল একটা মিটিং আছে, আই হ্যাভ টু গো হালিদা, ইউ হ্যাভ টু চেয়ার দ্য সেশন। এখন আপনি চিন্তা করেন, ওরকম ইউএন এর একটা চেয়ার, একটা শাড়ি পরা মহিলা বসে আছে, চেয়ার করছে, চেয়ার হয়ে গেছে। তো এই যে একটা বিরাট বড় ব্যাপার। আমি নারীদের জন্য একটা কথা বলতে চাই, সবার জন্যই, যে আমি কিন্তু আমেরিকাতে যখন যেখানে গেছি আমি শাড়ি পরে গেছি। বিশেষ করে বড় বড় ফোরামে তো আমি শাড়ি পরবই, কারণ আমার কাছে মনে হয়েছে যে আমার শাড়িটা আমার বাংলাদেশের পতাকা। আমি আমি যেখানে যাচ্ছি, হয় তারা ভারতীয় মনে করছে অথবা বাংলাদেশ, আমি বললাম আমি বাংলাদেশ থেকে এসেছি। সুতরাং এই যে আমাদের রিজিয়নের যে আমি একটা মানুষ যে ওইখানে গিয়ে বসতে পারছে, এবং আমি আমার দেশের একটা যে আমার কৃষ্টি, আমার যে সংস্কার, আমার যে সংস্কৃতি, এটাকে নিয়ে যে আমি পৃথিবীর সামনে যে হাজির করছি, এটা আমার একটা বিরাট বড় কথা। তো অনেক সুন্দর সুন্দর ছবিও উঠেছে, বাট আমি মনে করি যে ওটা আমার একটা বড় অ্যাচিভমেন্ট, যে আমি চ্যাপ্টার 7-এর ভাইস চেয়ার হলাম এবং ফাইনালি চ্যাপ্টার 7টাকে আমরা এনেছি। কখনো যদি কারোর সুযোগ হয় আবার ওই চ্যাপ্টার 7 অফ প্রোগ্রাম অফ অ্যাকশন, আইসিপিডি কায়রো কনফারেন্সের ওইটা,
তো এগুলো সবাই কিন্তু বড় বড় একটা ব্যাপার। হ্যাঁ, জি, মানে আমরা সবাই পাবলিক হেলথে যারা পড়েছি আমাদের এমপিএইচ এর কোর্সের মধ্যেই ছিল, আমাদের পড়তে হয়েছে। ম্যাম আমরা একটু আজকে যে টপিকটাতে আমরা কয়েকটা জিনিস নিয়ে আলোচনা করার কথা চিন্তা করেছিলাম। একটা হচ্ছে আপনি যখন ম্যাডাম আমেরিকার কথা চিন্তা করেছেন যে ইউএসএ তে আপনি পড়তে যাচ্ছেন বা ওখানে যাওয়ার পর পুরো কালচারাল শকের মুখোমুখি হয়েছেন কিনা, বা একাডেমিক যে এনভায়রনমেন্টটা ছিল হপকিন্সের এবং ওভারঅল আমেরিকারও একাডেমিক এনভায়রনমেন্ট আপনার দেখার সুযোগ হয়েছে, সেটা কেমন ছিল? আমাদের এখন নতুন জেনারেশন আসলে কিভাবে ইউএসএ কে একটা একাডেমিক কান্ট্রি হিসেবে পারসিভ করবে যারা চিন্তা করছে ইউএসএ তে ক্যারিয়ার? আমার আমার একটা বিরাট একটা আস্থা আমার দেশের মানুষের প্রতি, সেটা নারী হোক পুরুষ হোক। হ্যাঁ, যে আমাদের অনেক এক্সট্রা ট্যালেন্ট আছে এবং আমরা যদি সিনসিয়ারলি কোনো কাজ করতে চাই, আমাদের জন্য কোনো বিদেশ নয়, আমরা সবই করতে পারি। কালচারাল শখ, আমি যদি মেডিকেল কলেজ পাস করতে পারি, আমি যদি ইউনিভার্সিটি পাস করতে পারি, আমার কিসের কালচারাল শখ? আজকে আমি এমপিএস এর কথা বলছি, আচ্ছা এমপিএস তুমি ডাক্তারি পাস করে করলে, আজকাল নার্সরাও করছেন, নার্সরা এমপিএস করছে, ডিআরপিএস করছে, পিএইচডি করছে, সোশ্যাল সায়েন্সের লোক যারা হেলথ সায়েন্সের লোক তারাও করছে সবকিছু। সুতরাং এটার ব্যাপারে আমি বিশ্বাস করতে রাজি না যে কালচারাল শখ, আমি ওর মধ্যেই মজা করে চলেছি। আমি বেশি দামি কাপড় পরিনি, কারণ আমি তো আমার হাতে পয়সা নেই, আমি একটা প্যান্ট উপরে একটা কুর্তা পরে ঘুরে বেরিয়েছি। আমি কিন্তু লাঞ্চ করতে উপরে ক্যাফেটেরিয়াতে যাইনি, কেন? ক্যাফেটেরিয়াতে গেলে দুটো জিনিস খরচ হবে, একটা হলো সময় খরচ হবে, আর একটা হলো পয়সা খরচ হবে। আমি বাড়ির থেকে স্যান্ডউইচ বানিয়ে নিয়ে এসে নিজের কিউবিকেলে বসে বসে কাজও করেছি, পড়েছি এবং ওইখানে বসেই আমার লাঞ্চ করেছি। আমি পরে হিসাব করে দেখেছি আমি 6 মাস সময় তাতে পাঠিয়েছি। 6 মাস 8 ঘন্টা করে সময় ধরলে পারে আমি ক্যাফেটেরিয়াতে। এখন এটা অনেকে পছন্দ নাও করতে পারে, কিন্তু আমাদের আমাদের দেশের কথা যখন বলি, আমাদের পরের স্কলারশিপে চলতে হয়, পরের পয়সায় চলতে হয়, বাপ মায়ের পয়সায় চললেও বাপ মা অনেক কষ্ট করে পয়সা দেন, সেখানে আমার পয়সা নষ্ট করার কোনো অধিকার নেই। সুতরাং সময় নষ্ট করারও অধিকার নেই। তুমি যদি সময় নষ্ট করবে তাহলে তুমি নিজেকে ফাঁকির মধ্যে ফেলবে। সুতরাং আমি কিন্তু 3 বছরে আমি মাস্টার্স এবং ডক্টরেট করেছি। 3 বছরেরও আমি বলবো যে 4 মাস আগে করেছি, কেন আমি তো থিসিস জমা দিয়ে চলে গেলাম ইয়াতে, আটলান্টাতে। তো আমি আবারও বলি, আমি যদি পারি, আমি 2 বাচ্চা কিন্তু আমার সঙ্গে, 2 বাচ্চাকে আমি স্কুলে দিচ্ছি, ফিরে এসে স্কুল থেকে এনে ডিনার করে আবার বাসায় রেখে কোয়ার্টার পেয়ে গেলাম, যখন পিএইচডি ক্যান্ডিডেসি হয়ে গেল, কম্পাউন্ডে থাকতো, আমি আবার স্কুলে আসতাম, বিকজ আমাকে মেইন ফ্রেমে কাজ করতে হতো। আমি ঘরে বসে, কম্পিউটার ছিল না, ল্যাপটপ ছিল না, ল্যাপটপ এসছে 81 সনে, আর আমি তার আগে 81, আমার গ্রাজুয়েশন হয়েছে 82 মে মাসে, কিন্তু আমার 81 সনে আমার কাজ শেষ হয়ে গেছে। সুতরাং আরেকটা বলি, আমি টাইপিং তো আমাদের দেশে তো আমাদের সময় টাইপিং শিখাতো না। আমার বাড়ির কাছে একটা হাই স্কুল ছিল, তারা ফ্রি টাইপিং শিখাবে সামার কোর্স হিসাবে। তো আমি, আলাউদ্দিন ভাই ছিলেন আইসিডি ডিআরবি, ওই ভাবি ছিলেন, আমি বললাম ভাবি চলেন আমি আর আপনি টাইপিং শিখে আসি। হাই স্কুলে গিয়ে টাইপিং শিখেছি। যিনি টাইপিং শিখাচ্ছে ও বেশি পাত্তা দিত না আমাদেরকে। আমি বললাম কেন পাত্তা দিচ্ছ না? আমি আর আপা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড হলাম পরীক্ষাতে। তো এই যে হাই স্কুলে গিয়ে হাই স্কুল ড্রপ আউটের জন্য টাইপিং শিখাচ্ছে, আমি ওখানে গিয়ে আমি তো, আমার তো কোনো খারাপ লাগেনি, আমি তখন হপকিন্সের এমপিএইচ করা মানুষ, আমি ওইখানে গিয়ে টাইপিং, আমি দেখলাম যে আমি যদি নিজের থিসিস করি তাহলে আমাকে টাইপ করতেই হবে। তখন এই রাত জেগে জেগে খুটখুট খুটখুট করে টাইপ করতাম, কিন্তু টাইপিংটা আমি ওখানে ছিলাম। এখন আমি না দেখে টাইপ করতে পারি, আই ক্যান ডু, টাইপের ভুল ধরতে পারি সবকিছু। এই যে শেখার ইচ্ছাটা, আমি বলবো না যে আমি একটা এক্সাম্পল, আরো অনেক বড় বড় এক্সাম্পল আছে, কিন্তু যেহেতু আজকে আমার জীবন নিয়ে কথা হচ্ছে, আমার অভিজ্ঞতা নিয়ে কথা হচ্ছে, আমি এই ছোট জিনিসটাকেও আমি বলবো যে একটা বিরাট বড় জিনিস আমার জীবনের। তো সুতরাং কালচারাল শখ, জেন্ডার শখ, জেন্ডার বলে কিছু নাই, জেন্ডার আছে। যখন আমি ডিসক্রিমিনেশন দেখি, যখন আমি ডিসপ্যারিটি দেখি, যখন তাকে ভুগতে দেখি, তখন কান্না পাই। কিন্তু আমি সেটা স্বীকার করতে রাজি না। আমি যে একজন মহিলা, সো হোয়াট, আমি তোমার সমান, আমি সবার সমান। ওই সাহস থাকতে হবে, ওই চ্যালেঞ্জ থাকতে হবে, এবং নিজের রাইট সম্বন্ধে ভীষণ সচেতনতা থাকতে হবে। আমার কি পাওনা আমাকে দিতে হবে, তার জন্য ঝগড়া করি, মারামারি করে, পিটাপিটি করে আমার পাওনা আমাকে দিতে হবে। ইউ ক্যানট ডিসক্রিমিনেট মি বিকজ আই এম আ ওম্যান। আমার যদি এই সাহসটা না থাকে, কোনো জায়গায় পিছপা হওয়ার কোনো কারণ নেই। এই সাহস নিয়ে এগিয়ে যেতে হবে। বিদেশে কোনো কালচারাল শখ নেই, তারা তো যেমন খুশি হাঁটুর কাছে ছেঁড়া কাপড় পরে ঘুরে বেড়ায়, অর্ধেক কাপড় পরে ঘুরে বেড়ায়, তাদের তো কোনো কালচার নেই। আমার কালচার, আমি আমি আমার মতো করে আমি চলবো, আমি ওই কালচারের সঙ্গে মিশে যাব দরকার হলে, যদি দরকার হয়। আমার কালচারকে আমি সক্রিয় রাখবো যদি দরকার হয়, যখন যেখানে দরকার হবে।
আমি সবভাবেই নিজেকে পরিচালনা করতে পারবো। এটা আমার স্বাধীনতা, এটা আমার ব্যক্তি স্বাধীনতা, এটা আমার কালচারাল স্বাধীনতা, এটা আমার রাইট। সুতরাং ওগুলোকে ভয় করলে চলবে, আমি কখনো ভয় করি না। হ্যাঁ, যেটা ভয় করার আছে সেটা হলো আমার যে কালচারাল যেটা সম্মান, আত্মসম্মান ঠিক রাখা। সেই আত্মসম্মান ঠিক রাখতে হলে দেন ইউ হ্যাভ টু পারফর্ম, ইউ হ্যাভ টু পারসিভ অ্যান্ড ইউ হ্যাভ টু এক্সেল। এক্সেলেন্স থেকে নিজের সম্মানটা আসে, আরেকজনের রেসপেক্ট থেকে নিজের সম্মানটা আসে। সুতরাং চ্যালেঞ্জটা ওখানে থাকবে, নট হোয়াট ইউ আর ওয়ারিং, নট হাউ আর ইউ ওয়াকিং। চ্যালেঞ্জটা থাকবে আমি কি পেলাম কিনা গ্রেডগুলোতে, আমি কি পাশ করলাম কিনা সময় মতো, আমি কি পিছিয়ে গেলাম না, আমি এগিয়ে যাচ্ছি সবার মধ্যে। এই যে জিনিসটা, এটা একটা বিরাট বড় ব্যাপার। সুতরাং আমি এই নেগেটিভ জিনিসে আমি বিশ্বাস করি না। আমি সবাইকে সাহস জানাতে চাই, আবারও বলতে চাই যে আমি যদি ওই সময়, আমি 78 সনে 71 সনে যদি আমেরিকাতে গিয়ে সার্ভাইভ করি, ওখানে গিয়ে আমরা ফাংশন করেছি, শাড়ি দিয়ে দিয়ে বানিয়ে ওখানে গান করেছি, ওখানে কবিতা পড়েছি, সবাইকে নিয়ে গেছি, সবাই চলো মজা করি। তো এই যে করাটা, আমি বারপাটে থাকতেও আমার বন্ধু বান্ধব ডাকতাম, সবাই মিলে নিজেরা কালচারাল শো করতাম। তাদের কালচারের যে যার যেটা গুণ, কেউ কবিতা পড়ছে, কেউ সাজাচ্ছে, কেউ গান করছে, কেউ যে যেটা পারে। এই যে সবাইকে নিয়ে একটা টিম করা, এই টিমের যে আনন্দ, এগিয়ে যাওয়ার যে আনন্দ, এটা একটা বিরাট বড় ব্যাপার। এবং এটা আমি সবসময় এনজয় করেছি, আমি যখন যেখানে থেকেছি। আমি কিন্তু একটা জিনিস বলতে চাই, আমার টাইম কতক্ষণ আছে আমি জানি না। আমার আমি আমি তুমি অলরেডি বলেছো যে বেশ কিছু অ্যাওয়ার্ড পেয়েছি। আমি কয়েকটা অ্যাওয়ার্ড আমি, তুমি যেটা, আমি নাম শুরু বলবো। একটা একটা অ্যাওয়ার্ড আমি পেয়েছি, পাওয়া শুরু হলো আমার 94-এ যেটা পেলাম কায়রো কনফারেন্স, সেটা তো হলোই, ওটা একটা বিরাট লিডারশিপ, ওটা বিরাট কনফিডেন্সের ব্যাপার। সরকার আমাকে লিডার করে রিকগনাইজ করলো, নিয়ে গেল সরকারি টিমের মধ্যে করে নিয়ে গেল। আমরা তখন অনেক মজা করলাম সব দিক দিয়ে, মন্ত্রী গেলেন, বিরাট বড় টিম গেল, ওগুলো ওগুলো আলাদা আলাদা মজা। আমি প্রথম 95-এ যেটা পেয়েছি সেটা হলো জার্মান ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে জার্মানির একটা ইউস্টুস লিভিং ইউনিভার্সিটি আছে, ওখানে ওরা ডেভেলপিং কান্ট্রি অ্যাওয়ার্ড দিল আমার সায়েন্টিফিক কন্ট্রিবিউশন টু দ্য লাইফ অফ উইমেন এন্ড চিলড্রেন, এইভাবে করে। ওখানে ওরা নিয়ে গেল আমাকে জার্মানিতে নিয়ে গিয়ে রাখলো, আমাকে অ্যাওয়ার্ড দিল, দিয়ে ফেরত দিল। আরেকটা যেটা করেছিল, আমাকে হপকিন্স আবার 97-এ বললো যে তোমার সায়েন্টিফিক কন্ট্রিবিউশনের জন্য তোমাকে আমরা অ্যালুমনাই অ্যাওয়ার্ড ফর ইউর সায়েন্টিফিক কন্ট্রিবিউশন। ওরা আবার পয়সা করে দিয়ে আবার হপকিন্সে নিয়ে আসলো 97-এ। আমি তো অনেক আগে বের হয়ে গেছি। আরেকটা অ্যাসকন ছিল, হোস্ট কান্ট্রি অ্যাওয়ার্ড, এটা 2003-এ। এখানে আমাদের তখনকার যিনি প্রেসিডেন্ট ছিলেন বাংলাদেশ পিপলস রিপাবলিকের, উনি আমাকে অ্যাওয়ার্ডটা দিয়েছেন। এবং ওই সময় আমরা আরো স্বনামধন্য আরো 2-3 জন ছিল, একজন ইন্ডিয়ার থেকে ছিলেন আমাদের আইএনএফএস এর কামালউদ্দিন স্যার, উনি পেয়েছিলেন, আমরা 3 জন পেয়েছিলাম। তো এই অ্যাওয়ার্ড গুলো কিন্তু একটা রেকগনিশন, কোনো সন্দেহ নেই। আমি যে তখন কিন্তু সাহস আরো বাড়ছে, আরো কন্ট্রিবিউট করার ইচ্ছা হচ্ছে যে না, কিছু করলে তো তুমি বাহাবাটা ঠিকই পাও, তুমি রেকগনিশনটা ঠিকই পাও। এবং কে যে নমিনেট করছে আমি সবটুকু জানিও না, অন্য একজন নমিনেট করছে, আমি যখন পেয়ে গেছি তখন আমার কাছে এসছে। এবং ফাইনাল যেটা আমি বলবো যে এটা একটা বড় ব্যাপার, পরে আরো পেয়েছি, কিন্তু 2006-এ যে ইউনাইটেড নেশনস পপুলেশন অ্যাওয়ার্ড যেটা পেয়েছি, এটা কিন্তু বছরে ওরা দুটো করে দেয়, একটা ইনস্টিটিউশনকে আর একটা ইন্ডিভিজুয়ালকে দেয়। আমি তখন এই ইন্ডিভিজুয়াল ক্যাটাগরির লরিয়েট হিসাবে পেলাম। এবং ইন্ডিভিজুয়াল হিসাবে, এবং এখন চিন্তা করেন, কম্পিটিটর তো সারা পৃথিবী, 27 জন নমিনেশন হয়েছিল, তার মধ্যে হালিনা হারম একজন পেল আর একটা ইনস্টিটিউশন। আমি যখন পরে একজনকে জিজ্ঞেস করলাম যে দেখো আমি কেমন করে পেলাম, আমি কিন্তু আরেকজনের নাম জানি, আমার খুব টাই ছিল একেবারে, তিনি আমেরিকান, তিনি সিডিসির এটা সেটা, তার অলরেডি পার্টি হবে ঠিক হয়ে গেছে। আমাকে তোমরা কোথায় পয়েন্ট দিবে? ও বললে তোমার পয়েন্ট 2-3টা জায়গায় তুমি অনেক ভালো পয়েন্ট দিবে। একটা হলো তুমি ডেভেলপিং কান্ট্রির নারী, আরেকটা হলো তুমি নারী, আরেকটা হলো তুমি এই রিপ্রোডাক্টিভ হেলথের উপরে কাজ করেছো, সায়েন্স নিয়ে কাজ করেছো, সায়েন্টিফিক কন্ট্রিবিউশন টু দ্য লাইফ অফ উইমেন এন্ড উইমেন। তো এই 3টা জায়গায় তোমার কিন্তু পয়েন্ট বেশি হয়ে গেছে। তো এই 3টা জায়গায় আমার যদি পয়েন্ট বেশি হয়, আমার দেশের যে কোনো নারী এই পয়েন্টের থেকেও বেশি পেতে। তো এগুলো কিন্তু আমার জীবনের মাইলস্টোন, কিন্তু এটা প্রুফ করে যে আমরা সবাই পেতে পারি, এবং আমরা যখন করব আমাদের চোখ নাক কান খোলা রাখতে হবে, আমাদেরকে অপরচুনিটি নিতে হবে। আমি কিন্তু এগুলো অপরচুনিটি নিই। ইউএন পপুলেশন অ্যাওয়ার্ডে আমি জানি না, আমি একটা অর্গানাইজেশন পাথের আমি চেয়ার ছিলাম, ওরা আমাকে না জানিয়েই আমার নাম নমিনেট করেছে। যখন আমি পেয়ে গেছি তখন আমাকে বলছে যে আমরা তোমাকে নমিনেট করেছিলাম। বিরাট একটা বড় ব্যাপার। হ্যাঁ, তো আমি আবার
কয়েকটা বড় অর্গানাইজেশনের বোর্ডে ছিলাম, তুমি বলেছো যে FHI এর বোর্ডে ছিলাম 14 বছর, পাথের বোর্ডে ছিলাম 9 বছর, তার মধ্যে 5 বছর চেয়ার ছিলাম। তো এই যে অপরচুনিটি গুলো, এগুলো কিন্তু বিরাট একটা অপরচুনিটি। এবং আমি বলবো যে হতে পারে যে আমি একটা ইউনিক এরিয়া নিয়েছি, খুব রাইট টাইমে রাইট সাবজেক্ট নিয়েছি, কিন্তু ওইটার কিন্তু ভীষণ প্রয়োজন ছিল এবং পৃথিবী কিন্তু ওই দিকেই ধাবিত হলো। সুতরাং এই যে আমার আন্ডারস্ট্যান্ডিং এবং আমার সুযোগ বোঝার, জানার, নারী সম্বন্ধে জানা, নারীর জীবন সম্বন্ধে, একটা ফ্যামিলি সম্বন্ধে জানা, একটা ফ্যামিলিকে সুস্থ করা, এই ব্যাপারগুলো। আর এই লার্নিং গুলো আমার কাজে লেগেছে। আমি যখন APAB তে আমি আবার ডাইরেক্টর জেনারেল হলাম, আমি কিন্তু রিসার্চ থেকে পরে প্রোগ্রামে চলে আসলাম। তারপরে প্রোগ্রামে আমি হলাম, আমি এতদিন যা শিখেছি আমি প্রোগ্রামে দিতে চাই, যাতে মানুষ সত্যি সত্যি এখান থেকে বেনিফিটেড হয়, এবং আমি অনেক রকমের কন্ট্রিবিউশন করা। এবং সব থেকে ভালো ছিল যে আমার যেটুকু স্বাধীনতা ছিল আমি সেটুকুটাকে এক্সপ্লয়েট করার চেষ্টা করেছি এবং রিনোভেট করার চেষ্টা করেছি, মানুষকে উপরে তোলার চেষ্টা করেছি। ওদের যে ফিল্ড ওয়ার্কার ছিল, ফিল্ড ওয়ার্কারকে ওরা ভলান্টিয়ার বলতো, কোনো নাম ছিল না। ওই সেক্রেটারি আর প্রেসিডেন্টও ভলান্টিয়ার, আর আমার ওই গ্রামের ওই মেয়েটাও ভলান্টিয়ার। আমি তা হতে পারে, ওদের একটা নাম থাকতে হবে। ওদের তখন কিছু 5 দিনের ট্রেনিং দিলাম আর নাম বদল করলাম, ওরা রিপ্রোডাক্টিভ হেলথ প্রমোটার, RHP। এবং ও কিছু টেস্ট করতে পারে বাড়িতে বসে, সে মায়ের ইউরিন টেস্ট করতে পারে, প্রিএক্লাম্পসিয়া কিনা, প্রেগনেন্ট কিনা, প্রেগনেন্সি টেস্ট করতে পারে, সে ডায়াবেটিস টেস্ট করতে পারে। এই 3-4টা টেস্ট ওকে যখন শিখালাম, ওর মূল্য বেড়ে গেল। আগে ওকে দাঁড়াতেও বলতো না, বলে যে ম্যাডাম আপনার এই ট্রেনিং এর পরে আপনি তো আমাকে কার্ড দিলেন, আপনি আমাকে RHP বলে ডাকলেন, আমরা গেলে এখন আমাদের চেয়ার দেয় বসতে। এই যে সে টেকনিক্যাল কাজটা করছে, তার যে এম্পাওয়ারমেন্টটা হলো, বিকজ হোয়াট শি ইজ ডুইং, ওইখানে গিয়ে চিন্তা করতে হবে। আমি মনে করি দে আর দ্য প্লিন্থ অফ অ্যান অর্গানাইজেশন। এই যে কর্মী, যেটা আমাদের গ্রামের যারা কর্মী, তারা হলো অর্গানাইজেশনের ভিত। তাদেরকে যদি আমি স্ট্রেংথেন না করি, তেমনি সূর্যের হাসির মধ্যেও যারা আছে, সূর্যের হাসির ওদেরকে আমরা কি বলছি, RHP বলছি, ও এরাও এরাও CSP বলি এদেরকে, সূর্যের হাসির গুলো কমিউনিটি সার্ভিস প্রোভাইডার। এরাও কিন্তু, এদেরকেও তুলতে হবে উপরে। সুতরাং এই যারা প্লিন্থ লেভেলে কাজ করছে, যারা অর্গানাইজেশনের ভিত, এদের এম্পাওয়ারমেন্ট না করলে অর্গানাইজেশন উপরে উঠবে না। তো আমি এগুলো শিখেছি এবং এগুলো আমি প্র্যাকটিস করেছি, যুদ্ধ করে হয়েও আমি করেছি, এদেরকে এম্পাওয়ার করার চেষ্টা করেছি। ম্যাম, আমরা মোটামুটি শেষের দিকেই চলে এসেছি। দুইটা প্রশ্ন আছে আমার কাছে। একটা হচ্ছে যে আমরা আপনার পরিবার সম্পর্কে একটু জানতে চাই, এবং নতুন একটা দেশে যখন তারা গিয়েছে, কিভাবে তারা আমেরিকার পরিবেশের সাথে কোপিং স্ট্র্যাটেজিটা কি ছিল, কিভাবে তারা আপনার সময়ের সাথে, ব্যস্ত সময়ের সাথে অ্যাডজাস্ট করেছে। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে আজকে কিন্তু আমরা একটা খুব সুন্দর টেক হোম মেসেজও পেয়ে গেলাম যে জেন্ডার বলে আসলে কিচ্ছু নেই, জেন্ডার কখনোই কোনো কারোর জন্য ব্যারিয়ার হতে না পারে যদি না আমরা সেটাকে পারসিভ করি, এবং যে কোনো ক্ষেত্রে ভুক্তভোগীদের আওয়াজ করতেই হবে এবং এটা থেমে থাকা যাবে না। সেক্ষেত্রে একটা মানে প্রাসঙ্গিক প্রশ্ন এসেছে, সেটা হচ্ছে যে এজ কোনো ব্যারিয়ার হতে পারে কিনা, স্পেশালি US এর যে একাডেমিক সিস্টেমটা বা জবের ক্ষেত্রেও এজ কোনো ব্যারিয়ার হিসেবে আসতে পারে কিনা বাংলাদেশি একজন মেডিকেল গ্র্যাজুয়েটের জন্য? না, এজ একেবারেই কোনো ব্যারিয়ার না। কারণ আপনি যখন দেখবেন মানুষ রিটায়ার করে না, আমি তো রিটায়ার করিনি। আমি না আমেরিকান না, আমি বাংলাদেশি। আমি আবার বাংলাদেশিও, আমি আমেরিকান, আমার ডুয়াল পাসপোর্ট আছে। আমি কিন্তু আজও কাজ করে যাচ্ছি। আমি ঘরে বসে রিটায়ার করতে পারতাম, তা করছি না। আমি যে আমাকে বলছে আমি তার সঙ্গে কাজ করছি, তাকে আমি বক্তব্য রাখছি। আমি এখন একটু যেটা বলতে চাই যে আমি এখন হপকিন্সে বসে ফ্যাকাল্টি হিসাবে আমি খুব বেশি কাজ হাতে নিইনি, কিন্তু আমি বাংলাদেশেরই গাইবান্ধাতে যে জীবিতা প্রজেক্ট আছে, ওখানে যে ওখানে যে মর্টালিটি গুলো হয়েছে নারীদের জীবনে, রিপ্রোডাক্টিভ এজ মর্টালিটি, ওগুলোর যে ভার্বাল অটোপসি হয়েছে, ওই ভার্বাল অটোপসি ডাটা নিয়ে, তার ন্যারেটিভ নিয়ে আমি এখন রিসার্চ করছি। এবং আমি কেন একটা মাকে মরতে হলো, অবস্টেট্রিক ডেথ, একটা মা কেন সুইসাইড করলো, একটা মা কেন অ্যাবর্শন করতে গিয়ে মরে গেল, তার যে সামাজিক অবস্থা, তার যে হেলথ কেয়ার সিচুয়েশন, এই যে ন্যারেটিভ থেকে বের করে আমি এটার উপরে রিসার্চ করছি। এবং আমি APHA তে আমি 2টো অ্যাবস্ট্রাক্ট জমা দিয়েছি, 2টো অ্যাকসেপ্টেড হয়েছে ওরাল প্রেজেন্টেশনের জন্য। আর আমার ইচ্ছা হলো এই 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 কাহিনীগুলো নিয়ে, এই যে জীবনের যে ন্যারেটিভস গুলো আছে, স্টোরিগুলো, এগুলোকে আমি ইংরেজি এবং বাংলা স্টোরি হিসাবে করব, অ্যানালিসিস করব, জেন্ডার লেন্স দিয়ে অ্যানালিসিস করব, যে এই নারী না হয়ে যদি একটা পুরুষ হতো, তাহলে কিন্তু ওকে মরতে হতো না। একটা পুরুষ যদি শিশু জন্ম দিতে গিয়ে মরে না, শিশু জন্ম দিতে হয় না তাকে, কিন্তু একটা নারীকে শিশু জন্ম দিতে হয়। একটা নারী প্রেগনেন্ট যদি প্রেগনেন্সি না চায়, তাকে প্রেগনেন্সি টার্মিনেশনের জন্য তাকে গাছগাছরা ব্যবহার করতে হয়, তাকে
হার্বস ব্যবহার করতে হয়, করতে গিয়ে সে মরে। তো আমার ইচ্ছা হলো আমার সামনে অ্যাডভোকেসি করা, এবং আমি এই গল্পগুলোকে নিয়ে, জীবন গল্পগুলোকে নিয়ে আমি এটা সবার সামনে তুলে ধরতে চাই। বাংলা বই করব, ইংরেজি বই করব, ইন্টারন্যাশনাল জার্নাল পাবলিকেশন করতে হয় এটাকে হালাল করার জন্য। এটা এটা আমাদের নিয়ম, ইউনিভার্সিটি নিয়ম আছে, এটা রিকোয়ারমেন্ট, তো এটা আমি করব এবং আমি অনেকখানি এগিয়ে গেছি। আমি একটা জিনিস বলতে চাই বারবার, যে আমরা যখন পাবলিক হেলথ দেখছি, পাবলিক হেলথের একটা বড়, এবং আজকে আপনারা দেখছেন সারা বিশ্বে এবং আমেরিকাতে বিশেষ করে, এই যে ডিসপ্যারিটি, এই যে বৈষম্য, নারী পুরুষের বৈষম্য, গরিব বড়লোকের বৈষম্য, বর্ণের বৈষম্য, কৃষ্ণাঙ্গ, তারপরে অন্য বর্ণের মানুষ, অন্য যার কোনো বর্ণহীন যে বৈষম্য, এই বৈষম্যটা কিন্তু পাবলিক হেলথের একটা বড় মাপকাঠি, চাবিকাঠি। আমি যেখানেই বৈষম্য দেখব, আমার পাবলিক হেলথের উদ্দেশ্য হলো বৈষম্যটাকে কমিয়ে নিয়ে আসতে হবে। বৈষম্যের জন্য কিন্তু মৃত্যু বেশি হচ্ছে, সাফারিংস বেশি হচ্ছে, মরবিডিটি বেশি হচ্ছে, এই যে মানুষে মানুষে যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বগুলো বেশি হচ্ছে। এটাকে কমিয়ে নিয়ে আসার জন্য যা যা করতে হবে সবটুকুই পাবলিক হেলথের আওতার মধ্যে পড়ে। অ্যাডভোকেসি থেকে শুরু করে বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশন, রিসার্চ, তথ্য, সবকিছু এর স্কোপ এত বড় যে আপনি যা করবেন তাই স্কোপের মধ্যে আসবে। তো আমি আমি আমার আমার সংসার সম্বন্ধে বলতে চাচ্ছি, আপনি জানতে চেয়েছেন, যে বলতে গিয়ে আমার ইমোশনে চলে যায়। আমার দুটো কন্যা, আমি ভেরি প্রাউড অফ দ্যাম। দুজনেই, আমি যখন প্রথমবার আমেরিকা আসলাম, একটাকে তো রেখে এসেছি, দ্বিতীয়টা হয়েছে পরে। আমি যখন পড়তে আসলাম তখন একটা 4 বছর, একটা 10 বছর। তো 4 বছরটাকে নার্সারি শুরু করলো, এবং তাদের অনেক সৌভাগ্য যে তারা হপকিন্সের নার্সারি দিয়ে শুরু করেছে ছোটটা, আর বড়টা প্রাইমারি স্কুলে গেছে। আমি যখন আটলান্টাতে গেলাম, তখন আটলান্টাতে তারা, ভিক্টোরিয়া স্টেটে আমরা ছিলাম, ওখানকার ওয়ান অফ দ্য বেস্ট স্কুল, এমরি এলাকাতে ছিলাম, এমরি ইউনিভার্সিটি, বেস্ট স্কুলে। ওরা জিজ্ঞেস করতো তুমি এই স্কুলে ভর্তি হয়েছো কেমন করে? তো তখন ওরা বলতো যে আমরা এই এরিয়াতে থাকি, এবং আমার ডিরেক্টরের পাশেই উনি আমাকে একটা প্রফেসর অফ এমরি ইউনিভার্সিটি, ওনার ওয়াইফের সঙ্গে আমরা ছিলাম, যার বরাতে আমাদের মেয়েরা। তো মেয়েরা ভালো স্কুলে গেছে, তারা নিজের সম্বন্ধে সচেতন, তারা যখন যেটা নাচ শিখেছে, নাচ করেছে, গান 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 শিখে গেছে বাংলাদেশ থেকে, ওখানে গান করেছে, নিজের কালচারটা ঠিকই রেখেছে, এবং দুজনেই পড়াশোনা করেছে। বড়টা ম্যারিল্যান্ড ইউনিভার্সিটি থেকে সাইকোলজিতে করেছে, কিন্তু ও এখন একটা অ্যানথেম বলে হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি, ওটার একটা ইউনিটের সে ম্যানেজার। আর ছোটটা আমার সঙ্গে দেশে গেল ঠিকই, স্কলাস্টিকেতে পড়াশোনা করলো, করে ওখান থেকে অ্যাপ্লাই করলো, এমআইটি তে চান্স পেলো। ও এখানে বস্টনে এমআইটি তে ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স একবারেই বিএসএমএস করে সে বের হয়েছে, এবং এখন ডিজিটাল হেলথে কাজ করে। সে একজন ডিজিটাল হেলথ এক্সপার্ট, যদিও সে ইলেকট্রনিকের মানুষ, কিন্তু সে হেলথ এরিয়াতে কাজ করে, এবং সে ভাইস প্রেসিডেন্ট লেভেলে চাকরি করছে। তারা দুজনেই দে আর ডুইং ভেরি ওয়েল, দুজনেই অ্যাকমপ্লিশ, দুজনেই সংসার আছে, প্রফেশন আছে, আর দুজনেই আমার একটা করে নাতনি আছে। আমি বললাম দেখো, এই নাতনি কিন্তু আমার রিপ্রেজেন্টেটিভ, আল্লাহ তাআলা এই জন্য দিয়েছে, আমার থেকে ওদেরকে বড় হবার সুযোগ দেবে এবং আরো বড় করবে। আই এম দ্য লোয়েস্ট পয়েন্ট, যেটা মিনিমাম অ্যাকোয়ার করতে হবে, এরপরে কিন্তু ওরা করবে। এন্ড দে আর দ্য চ্যালেঞ্জেস ইন ইওর লাইফ। তো ওরা একজন নিউ ইয়র্কে থাকে বড়টা, আর ছোটটা থাকে সান ফ্রান্সিসকোতে। তো এই দুজনই আমার আমার আমি সবসময় মনে করি যে আমি খুব সৌভাগ্য, আমার খুবই সৌভাগ্য যে আমার দুটো মেয়ে হয়েছে। তাদেরকে আমি একটা উদাহরণস্বরূপ বড় করতে চাই, তৈরি করতে চাই, এবং আল্লাহ হ্যাজ হেল্প মি টু ডু দ্যাট। তারা দে আর ডুইং ভেরি ওয়েল, করছে তারা, বা নিজের বাড়ি আছে, বিয়ের আগে বাড়ি কিনেছে। এরও একটু মজার মজার জিনিস, সব ওই চ্যালেঞ্জ গুলো ওদের মধ্যে আছে, এবং তারা করতে পারছে। যতখানি আমার সাপোর্ট করার, তারা নিজেরাই অনেক অনেক গুণী ব্যক্তি। আমি একটা জিনিস, তোমার যদি প্রশ্ন থাকে বলো, তারপর আমি শেষ করতে। জি, আমাদের এখানে ম্যাডাম একটা প্রশ্ন, যেটা মানে আজকের ইস্যুটার মধ্যে ছিল যে ইউএসএ তে চ্যালেঞ্জ কি। আমরা মোটামুটি আসলে সবকিছুরই আনসার পেয়ে গেছি, কারণ আপনার জার্নিটা এত ফ্যাসিনেটিং যে এখান থেকেই আমরা চ্যালেঞ্জটাও আইডেন্টিফাই করতে পারছি, বা ইচ্ছা শক্তির জোরটা বা কালচারটাকে আমরা কিভাবে পারসিভ করবো, প্রত্যেকটার উত্তরই আমরা পেয়েছি। একটা প্রশ্ন ছিল যে যারা মেডিকেল গ্র্যাজুয়েট বাংলাদেশের, ক্লিনিক্যাল নাকি পাবলিক হেলথ, ইউএসএ তে ক্যারিয়ারের জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে বাংলাদেশ থেকে গেলে? সো এটা যদি ম্যাডাম আপনার এক্সপেরিয়েন্সের থেকে আপনি যদি কিছু। আমার এটা বায়াস হতে পারে, বাট আমি যখন দেখছি, আমার বন্ধু বান্ধব এদেরকে যখন দেখছি, ক্লিনিক্যাল সাইডটা একটু টিডিয়াস, কিন্তু হ্যাঁ, ইউএসএমএলই দিতে হবে, অনেক পড়াশোনা করতে হবে। আমাদের দেশের পড়াশোনা, এদের দেশের এক্সপেকটেশন অফ পড়াশোনার রেঞ্জ অনেক। আমি দেখি যে অনেকে স্ট্রাগল করে, অনেকে আমাদের সময়
ওই 75 পেতে হবে 73-এই আটকাচ্ছে, 3বার 4বার 5বার, আর 75 পর্যন্ত যেতে পারছে না। তো এখনো আমি জানি যে অনেক আছে, কিছু ডিসক্রিমিনেশন আছে কিনা আমি জানি না, কেন একটা সময় আমরা শুনেছিলাম যে এখন আমার খুব কাছের মানুষই ইমার্জেন্সি ডক্টর, খুব কাছের মানুষই মেডিসিন। আমার ক্লাস, আমরা এই যে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন অফ নর্থ আমেরিকা, এখানে যারা আছে তারা সবাই বড় বড় ক্লিনিক্যাল সাইডে আছেন। সুতরাং আমি বলবো না যে কোনো ডিসক্রিমিনেশন আছে যে ডেভেলপিং কান্ট্রি থেকে আসলে এই সাবজেক্টে তুমি যেতে পারবে না, এই সাবজেক্ট তুমি যদি এক্সেল করতে পারো, তুমি যদি ভালো করতে পারো পরীক্ষায়, ডেফিনেটলি তুমি যেতে পারবে, অপরচুনিটি অনেকখানি আছে। কিন্তু মানুষের নিজস্ব পারিবারিক অবস্থা বা সিচুয়েশনে মানুষ হয়তো সাবজেক্ট পছন্দ করে অন্যরকম। হ্যাঁ, কিন্তু আমার মনে হয় যে অপরচুনিটি আছে। কিন্তু আর পাবলিক হেলথে কিন্তু অপরচুনিটি আরেকটু বেশি, যেহেতু যে দেশ যত ডেভেলপড তার প্রিভেন্টিভ হেলথ এবং পাবলিক হেলথ তত ডেভেলপড, এবং ডেভেলপড মানেই তার শাখা প্রশাখার কোনো শেষ নাই। আমি এটা কথা বলতে গিয়ে যেগুলো রিভিউ করছিলাম, তার সে কোথায় না ঢুকতে পারে, সে স্টেট গভর্নমেন্টে ঢুকতে পারে, সে কাউন্সিলিং এ ঢুকতে পারে, সে আদার যে পেইন থেরাপি, ফিজিওথেরাপি, কত রকমের স্পেশালাইজেশন আছে এবং সবগুলোই সম্মানজনক। সুতরাং অনেক অপরচুনিটি আছে। আমি কোনো হসপিটালে যখন নিজের চিকিৎসার জন্য যাই, যে প্যারামেডিক থাকে ওকে জিজ্ঞেস করি তুমি কোথা থেকে ট্রেনিং নিয়েছো, কতদিনের ট্রেনিং নিয়েছো, যদি ডেভেলপিং কান্ট্রির লোক দেখি। তো আমরা যদি যারা এমবিবিএস না, তারা যদি মনে করেন হেলথ সায়েন্সের লোক, তারা যদি এইসব টেকনিক্যাল দিকেও যেতে চান, তারা যেতে পারে, টেকনিক্যাল লাইনেও স্পেশালিস্ট হিসাবে তারা চলে যেতে পারে। আমি বলবো যে পাবলিক হেলথে অপরচুনিটি বেশি, পাবলিক হেলথে ভর্তি হওয়া সহজ, আপনি আমেরিকাতে আসা সহজ, আপনি অ্যাডমিশন নেন, স্কলারশিপ পেলে ভালো, পার্সিয়াল স্কলারশিপ দেয় আজকাল, 60% দেয়, টিউশন দেয়, বাকিটা নিজের খরচে আসতে হবে। একটু যদি আপনি ওই টাকাটা জোগাড় করতে পারেন, দেন ইউ হ্যাভ দ্য অপরচুনিটি। আপনি আসার পরে দেন ইউ ট্রাই আদার থিংস। তবে আসার আগে যেগুলো দরকার, আমাদের কম্পিউটার ভালো করে জানতে হবে। যদি আমি অ্যানালিসিস প্যাকেজগুলো দেশ থেকে শিখে আসি, দেখে তো অনেক কম পয়সায় শেখা যায়। তো আমি যত নিজেকে তৈরি করে এই বিদেশে আসব, তত আমার অপরচুনিটি বেশি, তত অপশনস বেশি। এখন আমি এখানে এসে যদি স্ট্যাট শিখতে যাই, আমার অনেক টাকা লাগবে, অনেক সময় লাগবে। হ্যাঁ, এই বেসিক জিনিসগুলো দেশে শিখে নিতে হবে। আমরা দেশে না অনেক সময় নষ্ট করি, সময় নষ্ট করার দরকার নেই। এই যে এখন এখন যারা আছে যে কন্ট্যাক্ট ট্রেসার, হপকিন্স কিন্তু কন্ট্যাক্ট ট্রেসিং ফ্রি ট্রেনিং দিচ্ছে, 5 ঘন্টার ট্রেনিং। আপনি যদি কন্ট্যাক্ট ট্রেসিং এর ঘরে যিনি বসে আছেন, কন্ট্যাক্ট ট্রেসিং চলে গেলেন হপকিন্সে, গিয়ে আপনি দেখলেন কোর্সটা আছে, কোর্সটা 5 ঘন্টায় নিলেন, সার্টিফিকেট নিলেন। দেশে তো এখন সারা দেশে সারা পৃথিবীতে কন্ট্যাক্ট ট্রেসিং এর দিকে আগাচ্ছে। আপনি কন্ট্যাক্ট ট্রেসিং হতে পারেন, সুপারভাইজার হতে পারেন, আপনি আরো কোনো জায়গায় আপনি সাহায্য করতে পারেন। এই ধরনের যে ট্রেনিং গুলো অ্যাভেলেবল আছে অল্প পয়সায়, আপনি সময় দিয়ে রাত জেগে আপনি এগুলো করেন, করলে পারে তো আপনার একটা বেশি অ্যাডিশনাল একটা কোয়ালিফিকেশন হয়, যেটা আপনাকে দিক নির্দেশক হিসাবে কাজ করবে। সুতরাং আমার চোখ নাক কান খোলা থাকতে হবে। আজকাল কম্পিউটার হওয়াতে তো ঘরেই আমার সারা পৃথিবী। ইউ ক্যান গো অ্যান্ড অ্যাক্সেস এনি ওয়েবসাইট, আপনি সাবজেক্ট দিয়ে দেবেন, কিওয়ার্ড দিয়ে দিবেন, আপনার সামনে খুলে যাবে। আপনি চাকরি খুঁজবেন, আপনি বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইটে চলে যান, আপনি একাডেমিক্স এর ওয়েবসাইটে চলে যান, আপনি রিসার্চের ওয়েবসাইটে চলে যান, and you see what is available and you apply for that. প্রথম অ্যাপ্লাই কাজ হবে না, দ্বিতীয় অ্যাপ্লাই হতে পারে না, 50 বার অ্যাপ্লাইতেও কাজ হতে পারে, কিন্তু ইউ হ্যাভ টু কিপ অন ডুইং ইট। প্রথমটা হলো মন খারাপ করে বসে থাকলাম না, ইউ হ্যাভ টু লার্ন হাউ টু অ্যাপ্লাই, ইউ হ্যাভ টু লার্ন হাউ টু ডেভেলপ ইউর সিভি। সিভি আপনি লিঙ্কডইনে যান, সিভি গুলো কিভাবে তৈরি করেছে, আপনি ওয়েবসাইটে যান, হাউ টু প্রিপেয়ার সিভিস, ও আপনাকে দেখিয়ে দিবে, এক্সাম্পলস দিয়ে দিবে। সুতরাং অধ্যাবসায়ের কোনো বিকল্প নাই। এবং আজকে আমার ঘরের কাছে সবকিছু, এবং আমাকে কোনো সময় নষ্ট করা যাবে না। আমরা খেতে অনেক সময় নষ্ট করি, রান্না করতে অনেক সময় নষ্ট করি, ফ্রেশ মাছটা খাইতে হবে, ফ্রেশ তরকারিটা খাইতে হবে, ফ্রোজেন খান, কম খান। এই যে কোথায় আমার সময় নষ্ট করতে হবে, কোথায় আমার সময় বাঁচাতে হবে, আমি কতক্ষণ কাজ করি, এই জিনিসগুলোর সেলফ ডিসিপ্লিন, সেলফ লার্নিং। কিছুদিন পরে আর মাস্টার থাকে না, নিজেকেই মাস্টার হতে হয় নিজে। এই জিনিসগুলো আমার ভেতর থেকে আসতে হবে, ভেতর থেকে শিখতে হবে। আমার সবার জন্য দোয়া থাকবে, কিন্তু সবার জন্য উৎসাহ যেটা আমি দিব, যে নিজেকে তৈরি করার, নিজের যে মইটা আছে, মইয়ের একটা একটা করে সিঁড়ে উপরে উঠতে হলে কি কি করতে হবে, নিজেকেই খুঁজে বের করতে হবে। আজ সব বিদ্যা বুদ্ধি আপনার কাছে, সময় নষ্ট করা যাবে না।
সো মাচ ম্যাম। আমি দুইটা কমেন্ট বলতে চাই আমাদের দর্শকরা করেছে। সেজুতি দীপান্বিতা উনি বলেছেন, ইউর থটস আর ভেরি গ্রেসফুল, থ্যাঙ্কস ফর ইউর ইন্সপিরেশন, আই এম ফিলিং সো ব্লেসড টু হিয়ার ইউর লাইফ স্টোরি। থ্যাংক ইউ সো মাচ দীপান্বিতা। আর হালিমা জানিয়েছে ইউ হ্যাভ ডান গ্রেট ম্যাম, এবং হালিমা বেশ অনেকক্ষণ থেকেই আসলে খুব সুন্দর যে ইন্সপিরেশনটা সে পাচ্ছে সেটা সে এক্সপ্রেস করেছে। আর অনেক কমেন্ট এসেছে, কিন্তু আমি স্পেসিফিক দুইটা আপনাকে জানাতে চাইলাম যে সবাই আসলে অ্যাপ্রিশিয়েট করছে, জানতে পারছে আপনার সম্পর্কে। ম্যাম আমরা শেষ করব, কিন্তু আপনার কাছে লাস্ট প্রশ্ন যেটা করতে চাই সেটা আসলে ঠিক ইউএস বা ইউকে পার্সপেক্টিভ থেকে না, সেটা হচ্ছে ওয়ার্ক লাইফ এবং ফ্যামিলি লাইফের যে ব্যালেন্সটা, এটা আপনি কিভাবে করেছেন, স্ট্র্যাটেজিটা কি ছিল? কারণ এটা শুধু নারী হিসেবে না, একটা প্রফেশনাল, পাবলিক হেলথ প্রফেশনাল হিসেবেও কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই ব্যালেন্স করাটা। এটা আপনি কিভাবে করেছেন? ব্যালেন্সটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, এবং নিঃসন্দেহে আপনার পরিবারে আপনার স্বামীর সহযোগিতা দরকার, আপনার যারা গার্জিয়ান আছেন তাদের সহযোগিতা দরকার আছে। অনেক রকম অবস্থার মধ্যে দিয়ে আমাদের যেতে হয়, কিন্তু সবকিছুকে ম্যানেজ করা কঠিন, কিন্তু আবার কঠিনও না। আপনি নিজে যদি একটা মানুষ হন যাকে সবাই ভালোবাসবে, আপনি নিজেকে পরিবর্তন করা সহজ অন্যকে পরিবর্তন করার থেকে। তো আপনার এনভায়রনমেন্ট অনুযায়ী আপনি যদি নিজেকে একটা মানুষ তৈরি করেন যেখানে আপনি সবার সহযোগিতা পাবেন, এরকম একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। এবং স্বামীর যেটা দরকার ওটা ওকে দিলেন, আপনার যেটা দরকার ওটা ওকে দিলেন, আপনি সন্তানদের যেটা দরকার আছে সেটাও করতে হবে, কোনো সন্দেহ নাই। এবং নিজেকে এই ব্যাপারে খুবই এফিশিয়েন্ট হতে হবে। আমি ঠিক এই ব্যাপারে আলাদা করে কি বলবো আমি জানি না, কিন্তু ওই সিচুয়েশন গুলোতে আপনার নিজেকে তৈরি করা, নিজেকে মোল্ড করা, নিজেকে ফ্লেক্সিবল করা, এবং মানুষের সঙ্গে খুব ভালো সম্পর্ক রাখা, ব্যবহার করা, যাতে আপনি তাদের সহযোগিতা পেতে পারেন আপনার প্রয়োজনে। কিছুটা স্বার্থপর হওয়া ইন এ ওয়ে যে আপনার সময় নিয়ে, আপনার নিষ্ঠা নিয়ে, আপনার অন্য মানুষকে আপনি যখন দিবেন তখন সে কিন্তু আপনাকেও দেবে। এই যে গিভ অ্যান্ড টেক এর ব্যাপারটা, আমরা অনেক সময় বেশি স্বার্থপর হয়ে যায়, আমরা অন্যের যে জিনিসটাকে কনসিডার করি না। আমাকে একটা মানুষকে সম্মান করতে হবে। আমার বিরোধিতা কেন করবে যখন আমি তাকে রেসপেক্ট করব না? তখন আমাকে কেন সে সহায়তা করবে না যখন আমি তাকে সহায়তা করব না? তখন সুতরাং এই যে একটা এনভায়রনমেন্ট, এই যে একটা পরিস্থিতি, যে আমি সবার এনভায়রনমেন্ট তো একরকম হয় না, কিন্তু আমি আমার জীবনে কিন্তু সবারই, আমি বাচ্চাকে ফেলে চলে গেলাম, আমার 4 মাসের বাচ্চাকে রেখে আমি সিঙ্গাপুর গেছি, আমি 4 মাস থেকে এসেছি। এর মধ্যে আমাদের শেখ মুজিবের মৃত্যু হলো, জাতির পিতা। আমি আবার আরো 15 দিন থেকে গেলাম, আটকে গেলাম। দেশে বন্ধ, গাড়ি ঘোড়া সব বন্ধ, প্লেন বন্ধ, আবার 15 দিন দেরি করে আসলো। ওই সময় যে আমার সন্তানটাকে দেখেছে, আমি তার প্রতি গ্রেটফুল থাকবো না? দেখতে পেরেছে তারা। সুতরাং আপনি যখন প্রফেশনাল হবেন, আপনার পরিবারের লোকের কিছুটা কষ্ট হবে, কিন্তু ওটা আপনাকে ম্যানেজ করতে হবে। ওটা আপনাকে মানুষ দিয়ে, মানুষের সহযোগিতা নিয়ে, সবার সঙ্গে, যার জন্য হয় কি আমাদেরকে সবার সঙ্গে খুব ভালো ব্যবহার করতে হয়, যাতে আমার কখন প্রয়োজন আমি যেন তাদের সহযোগিতাটা পাই। নিজেকে সুন্দর একটা মানুষ হিসাবে তৈরি করা, এটা আপনি কর্মক্ষেত্রে বলেন, নিজের পরিবারের ক্ষেত্রে বলেন, আপনি যেখানে পড়াশোনা করছেন সেখানে বলেন, এই যে নিজেকে একটা সুন্দর একটা মানুষ হিসাবে তৈরি করা, এটা একটা বিরাট একটা প্রয়োজন, আমি বলবো প্রয়োজন এবং দরকার। এবং আমি মনে করি যে এটা আমাদের জন্য অ্যাজ এ হিউম্যান পার্সন, অ্যাজ এ হিউম্যান বিইং আমাদের এটা করা উচিত। না হলে আমরা এগিয়ে যেতে পারবো, আমার পথটা পিচ্ছিল হবে না, পথটা অনেক বেশি কষ্টের হবে। তো এটা কি সুন্দর, এটা আল্লাহ তাআলা আমাদের সব ধর্মে বলে যে তুমি একটা ভালো মানুষ হও, তুমি একটা সুন্দর মানুষ হও, এবং এটা তুমি অন্যকে ট্রান্সমিট করো। তুমি একটা এক্সাম্পল যখন হবে, তুমি একটা সাকসেসফুল মানুষ যখন হবে, তখন কিন্তু তোমাকে তাকিয়ে তাকিয়ে দেখবে মানুষ, তুমি কিভাবে কথা বলছো, তুমি কি করছো, কিভাবে তুমি দিচ্ছ, কিভাবে তুমি নিচ্ছ, প্রত্যেকটা জিনিস কিন্তু তখন মানুষের সামনে দাঁড়িয়ে থাকে। তখন চ্যালেঞ্জটা কিন্তু আরো বড় হয় এবং নিজেকে আরেকটু প্রস্তুত করার ইন্সপিরেশন পাই আমরা। অনেক ধন্যবাদ ম্যাম। আসলে একজন গবেষক বা একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর হালিদা হানমের প্রতি যে রেসপেক্টটা ছিল, আজকে ব্যক্তি হালিদা ম্যামকে জানার পর আমার মনে হয় যে সেটা ডাবল না, এটা 100 গুণ বেড়ে গেছে। কারণ কি অসাধারণ ভাবে আমার মনে হয় এই লাস্ট 1 ঘন্টা 21 মিনিটে, বা আমি নিজে যতটুকু আলোকিত হয়েছি, আমার মনে হয় না যে এটা অন্য কারোর পক্ষে সম্ভব ছিল। আমার মনে হয় প্রতিটা ওয়ার্ড আজকে আমার মনে থাকবে সারা জীবন। থ্যাংক ইউ সো আমি মাচ। আমি একজনের কথা বলতে ভুলে গেছি, সেটা হলো যে যার সহযোগিতা আমি সব থেকে বেশি পেয়েছি, সেটা আমার হাজবেন্ড গোলাম ফরিদ উদ্দিন আক্তার। ও কিন্তু ডাক্তার না, ও ইঞ্জিনিয়ার। হ্যাঁ,
ও সিভিল ইঞ্জিনিয়ার, কিন্তু ওর সহযোগিতা না পেলে কিন্তু আমি এত দূর আগাতে পারতাম না। ও যদি আমাকে বাধা দিত তাহলে কিন্তু আমি পারতাম না। এবং আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি, আমার মা বাবার ফ্যামিলি, মানে সবাই সবাই মিলে যে আমার জন্য যে প্ল্যাটফর্মটা তৈরি করেছে বা যে সহযোগিতাটা পেয়েছি, এটা ছাড়া কিন্তু এগিয়ে যাওয়ার, যেটা আমি আগেও বলেছি, আমি হয়তো স্পেসিফিক নাম বলিনি, কিন্তু প্রত্যেকটা মানুষের সহযোগিতা ছাড়া একটা মানুষ এগিয়ে যেতে পারে না। সুতরাং আমাদের আমাদের সবাইকে একটা সুন্দর মানুষ হিসাবে নিজেকে তৈরি করতে হবে। থ্যাংক ইউ। মানে একজন সফল নারীর পেছনে একজন সাপোর্টিভ হাজবেন্ডও থাকে, এটা কিন্তু আজকে একটা অনেক বড় ট্যাগলাইন। এবং একজন হাজবেন্ড হিসেবে আমার মনে হয় এটা আমার জন্য অনুপ্রেরণা যে আমাকে ঠিক একই রকম ভাবে সাপোর্ট দিতে হবে আমার সহধর্মিণীকে। থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাম। আমি আমি সবার থেকে বিদায় নিচ্ছি, অ্যাক্সেস মেডিকেল স্কুলের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু আমি অনুরোধ করব যারা শুনছেন তাদের উদ্দেশ্যে ছোট্ট করে কিছু বলার জন্য। অনেক ধন্যবাদ, খুবই ভালো লাগলো আমি এটা বলতে পেরে, এবং এটা আমার একটা জীবনের সবসময় আমি একটা খুব অভিনব সুযোগ মনে করি। এবং আমি যতখানি আমি কমিউনিকেট করতে চাই আমার ভেতর থেকে একেবারেই সিনসিয়ারলি আমি শেয়ার করেছি এবং ভালো লেগেছে। যারা শুনেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। অ্যাক্সিস মেডিকেল স্কুলকে অনেক ধন্যবাদ। তাসদিক, দীপ, তোমাকে অনেক ধন্যবাদ ভাই, তুমি এত সুন্দর করে বলেছো যে খুব ভালো লেগেছে। তোমার জন্য আমার দোয়া থাকলো, তুমি আরো অনেক উপরে ওঠো, আরো অনেক এগিয়ে যাও। তোমার যে নিষ্ঠাটা আছে, তোমার যে সিনসিয়ারিটিটা আছে, এবং তোমার যে কথা বলার যে সৌন্দর্যটা আছে, আমি এটা বলতে ভুলে গেছি যে আমি যখন উপরে উঠবো ধীরে ধীরে, আমার কিন্তু কথা বলার, প্রেজেন্টেশন, মানুষকে অ্যাপ্রোচ করার, মানুষকে প্রশংসা করার, এই যে বিরাট একটা গুণ তোমার মধ্যে আছে, এটা আমাদের সবার মধ্যে থাকতে হবে, তবেই মানুষ আমাদেরকে ভালোবাসবে। তুমি ভালো থাকো, আবার আমাদের কথা হবে খুব শীঘ্রই। অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। এতক্ষণ ধরে আপনার অনেক চমৎকার একটা সেশন আমরা উপভোগ করছি। দোয়া করবেন না। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি সালাম মাচ। আলাইকুম। আমরা কি এন্ড করে দেব? ভাইয়াকে অনেক ধন্যবাদ, অনেকক্ষণ ধরে আপনি অনেক কষ্ট করেছেন। অনেক ধন্যবাদ তারিক, অনেক ধন্যবাদ। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে তাহলে। আসসালামু আলাইকুম।